আমাদের আজকের আয়োজনে অর্থাৎ আর্থ এন্ড জিওসেন্সিফাই 2024 এ আমি যে মাস্টারিং এআই ফর রিমোট সেন্সিং এন্ড জিআইএস টেকনিকে প্রথম যে অংশটা করতে যাচ্ছি সেটা হচ্ছে ইমেজ সেগমেন্টেশন। ইমেজ সেগমেন্টেশন অর্থাৎ হচ্ছে ল্যান্ড ইউজ ল্যান্ড কভার দেখাবো আমি। সেটা কিভাবে আমরা রিমোট সেন্সিং আর জিআইএস দিয়ে আমরা কিভাবে এটার সাথে এআই অর্থাৎ ডিপ নিউরাল নেটওয়ার্ককে ইনকর্পোরেট করে করা যায় সেই জিনিসটাই আমি দেখাবো। তা আমাদের প্রথম অংশটাই থাকবে হচ্ছে আমাদের ইম্পোর্টিং লাইব্রেরিজ। ইম্পোর্টিং লাইব্রেরিজ এর মধ্যে আমি আমার কোডের মার্কডাউনে আমি ব্যাখ্যা করেছি যে আমার কোন কোন লাইব্রেরি আমি নিচ্ছি এবং কি কারণে নিচ্ছি আমি বলে যাচ্ছি। আমি এখানে ওএস নাম পিপ, তারপর ম্যাট প্লট লিব, এটা ম্যাট করা আমি ম্যাপিং করার জন্য প্রয়োজন হবে। আর টেনসরফ্লো এর লাইব্রেরি থেকে অনেক কিছু নেওয়া হয়েছে। আর রাস্টারিও এখানে বলে রাখি যে পিপ ইনস্টল রাস্টারিও অর্থাৎ আমার এই জুপিটার নোটবুকে আর রাস্টেরিওটা নাই, সুতরাং আমাকে এটা ইনস্টল দিয়ে নিতে হবে। কারো কারোটায় হয়তো ম্যাট প্লট লিডটাও ইনস্টল দিয়ে নিতে হতে পারে। আহ, আর কোন জিনিসটা কেন, যেমন টেনসর ফ্লো এই জিনিসটা আমার পুরো ডিএনএন অর্থাৎ আমার মডেলিং এর কাজে প্রয়োজন হয়েছে। আপনারা যদি একটু ধৈর্য সহকারে বা পরবর্তীতে রিভিশন দেওয়ার জন্য প্রয়োজন হয়, আমি জিনিসগুলো উল্লেখ করেছি যে আমি কোন কোন লাইব্রেরি কি কাজে আমার প্রয়োজন হয়েছে এবং কেন আমি ডাউনলোড করেছি। আহ সেই জিনিসটা উল্লেখ করা আছে যে আমার টেনসরফ্লো ইউটিলিটিস এর জন্য আমি কি কেন ডাউনলোড করেছি, বা মডেল কনস্ট্রাকশন টুলস এর জন্য কেরাস টেনসরফ্লো কেরাস থেকে আমি কোন জিনিসটা ইউজ করেছি, যেমন মডেল ইনপুট। আপনারা যদি আবার এখানে চেক করে দেখেন দেখবেন যে ঠিক এই জিনিসটা নামে, যেমন মডেল ইনপুট, এই জিনিসটা আমি এখানে রেখেছি। প্রত্যেকটা জিনিস এখানে ব্যাখ্যা করা আছে যে কোন লাইব্রেরি থেকে আমি কোন জিনিসটা নিয়েছি এবং কেন, এবং অ্যাজ মানে হচ্ছে যে আমি এই নামে পরবর্তীতে কল করব। যেমন ইম্পোর্ট সিবর্ন অ্যাজ এস এন এস, অর্থাৎ আমার কোডের মধ্যে যদি কোথাও এস এন এস দেখা যায় অর্থাৎ আমি আসলে সিবর্নটাকে কল করছি। পার্টিসিপেন্টসদের আমি বলবো যে আমার সাথে সাথে জিনিসগুলো রান দেওয়ার জন্য, অর্থাৎ আমি প্রথম যে কোডটা আছে সেই কোডটা আমরা যদি এখানে সিলেক্ট করি দেখবেন যে এই পাশে একটা কালো দাগ পাওয়া যাচ্ছে, একটা ব্ল্যাক বার আসছে। এবার এই ব্ল্যাক বারটার পাশে আমরা একটা ত্রিভুজ দেখতে পাচ্ছি। আমরা চাইলে এটাকে এখানে প্রেস করলেই এটা রান হওয়া শুরু করবে, এই কোডটা রান হওয়া শুরু করবে। রান হলে আপনারা দেখতে পারবেন যে এই জিনিসটা চলছে। রান হয়ে গেলে এই জিনিসটা স্টপ হয়ে যাবে, অর্থাৎ আমার এখনো সেশন শুরু হয় নাই। এটা প্রথমবার কল করলে সেশন স্টার্ট হতে একটু সময় নেবে। এই যে সেশন স্টার্টেড অর্থাৎ সেশন শুরু হয়ে গিয়েছে। এটা চলতে চলতে আমরা একটু দেখে আসি যে লোডিং ইমেজ অ্যান্ড মাস্ক এর পরের ধাপটাই হচ্ছে আমরা আমাদের যে ডাটা সেট অর্থাৎ ইনপুট ইমেজ আর মাস্ক, সেই ইমেজ আর মাস্ক আমরা লোড করব। এই লোডের পার্টে আমরা এখানে উল্লেখ করে দিয়েছি যে আমাদের পাথ আমরা এখান থেকে কল করব এবং সেটার মোড কি হবে সেটা উল্লেখ করে দিয়েছি। আমাদের ডিরেক্টরিতে মাস্ক আর ইমেজ ডিরেক্টরিতে উল্লেখ করা আছে যে আমাদের কোথায় লোকেশনটা কোথায়, যে আমরা কোথা থেকে এই ইমেজ আর মাস্কটা কল করব। এখন দেখুন আমরা এখানে আসলে আপনাদেরকে যে ডাটা সেটটা দিয়েছি সেখানে আমরা পুরো কোডের মধ্যে আসলে ডাটা সেটটা উল্লেখ করে দিয়েছি, আপনাদেরকে আলাদা করে ইনপুট আর আপলোডও করতে হবে না। এখানে আমরা ডাটা সেট অংশে আসলে ইনপুটটা আছে, এই অগমেন্টেড ফরেস্ট সেগমেন্টেশন এটাই হচ্ছে যে আমাদের সেই মেইন ইনপুট ডাটা সেট যেটা আমরা ট্রেন করব এবং পরবর্তীতে আমরা প্রেডিক্ট করব। এখানে আমরা যদি প্রেস করি, এই মূলটা প্রেস করার পরে এটার ভেতরে আবার আরেকটা ফোল্ডার আপনারা দেখতে পাবেন যে ফরেস্ট সেগমেন্টেড। এটার ভেতরে এটাকে প্রেস করলে আপনারা আরো দেখতে পারবেন যে ফরেস্ট সেগমেন্টেড, এটার মধ্যে মূল ফাইল দুটো অর্থাৎ ইমেজ আর মাস্ক। এখন আমরা এই জিনিসটাকে আমরা কিভাবে এখানে কল করেছি সেটা দেখাচ্ছি। আমরা যদি ইমেজটাকে সিলেক্ট করি, ইমেজটার পাশে আপনারা দেখতে পারবেন কপি। এই কপিটা মানে হচ্ছে এটার পাথ, অর্থাৎ আমার আমার ইমেজের ফাইলটা কোথায় আছে আর মাস্কের ফাইলটা কোথায় আছে, এই জিনিসটা আমাকে এই আহ, আহ, এই জায়গাটায় অর্থাৎ রেড করে উল্লেখ করা আছে এই জায়গাটায় আমাকে লিখতে হবে। অর্থাৎ আমরা যদি এখানে কপি করি দেখবেন কপিড লেখা এসেছে।
এবার আমরা এই পুরো জায়গাটাকে সিলেক্ট করে যদি পেস্ট করে দেই তাহলে আমাদের এই ইমেজ আবার ঠিক একইভাবে মাস্কের পাশে আমাদের যে চিহ্নটা আসে এটাকে যদি আমরা প্রেস করি তাহলে আমাদের এই মাস্কের ফোল্ডারটা সিলেক্ট হয়ে যাবে আমাদের, অর্থাৎ পাথ যেটা মাস্কের পাথ সেটা সিলেক্ট হয়ে যাবে। তখন আমরা এখানে এই জিনিসটাকে এখানে সিলেক্ট করে পেস্ট করে দিলেই আমাদের এই মাস্কের পাথটাও নির্দেশ করা হয়ে যাবে। অর্থাৎ আমার ডিরেকশন আর মাস্কের ডিরেক্টরি কোথায় আর ইমেজের ডিরেক্টরি কোথায় সেটা আমরা উল্লেখ করে দিলাম। এই কাজটাই হচ্ছে আমার এই দ্বিতীয় আহ, পর্যায়ের কাজ। এখন দেখুন আমার কিন্তু উপরের কোডটা রান হয়ে গেছে, যেটা কিনা আমি রান দিয়েছিলাম, এবং এখানে পাশে 1 লেখা আছে। এটা দেখলে আপনারা সহজে বুঝতে পারবেন যে আপনার কোডটা রান হয়ে গেছে। এছাড়া আমি আপনাদেরকে প্রাথমিকভাবে বোঝার জন্য প্রিন্ট টাস্ক কমপ্লিটেড সাকসেসফুলি লিখে দিয়েছি, অর্থাৎ আমার যদি এই কোডটা ঠিকভাবে রান হয় তাহলে এই জিনিসটা আমার অটোমেটিক্যালি প্রিন্ট হবে। আপনারা দেখবেন যে সব শেষে টাস্ক কমপ্লিটেড সাকসেসফুলি লেখা উঠেছে। এটা না লিখলেও চলবে, আপনারা আপনাদের সুবিধা মতন যখন কিনা প্র্যাকটিক্যালি কাজ করবেন তখন দেখবেন, শুধু এটা খেয়াল করবেন যে এটা পাশে নাম্বারটা উঠেছে কিনা, এই যে কোনো ধরনের ওয়ার্নিং দিয়েছে কিনা যে এটা রান হচ্ছে কি হচ্ছে না সেই বিষয়ে আপনাকে জানাবে। আর এটা স্বাভাবিক ভাবে চলবে, স্বাভাবিক অবস্থায় ফেরত আসবে। আর যখন কিনা রান হবে আপনারা দেখতে পাবেন যে এই জায়গাগুলো আহ দেখাবে যে এটা এখন চলছে, চলমান আছে কোনো একটা কোড। ঠিক একইভাবে এখানে আরেকটা পর্যায়ে আমরা যখন কিনা কল করে ফেলেছি, এখানে রিস্কেলিং, অর্থাৎ আমার যে ইমেজ আছে আমার ইমেজের যে সাইজই থাকুক যে স্কেলেই থাকুক না কেন, এখানে আমরা ইমেজ প্রি প্রসেসিং এর একটা অংশ করেছি। সেটা আমি আলাদা করে মার্কডাউন দিইনি, সেটা হচ্ছে যে টার্গেট সাইজ, আমার টার্গেট সাইজ হচ্ছে আমার সবগুলো ইমেজের সাইজ হচ্ছে 128,128। হ্যাঁ, আচ্ছা, ইমেজ প্রি প্রসেসিং এর আরেকটা ধাপ হচ্ছে আমার নর্মালাইজেশন। নর্মালাইজেশনের ব্যাপারটা আমি বলি। এখানে আমাদের ইমেজ যে যেসব পিক্সেল রয়েছে প্রত্যেকটা পিক্সেলকে আমরা 255 দিয়ে ভাগ করেছি, শুধুমাত্র এটাকে 0 আর 1 এর রেঞ্জে আনার জন্য। হ্যাঁ, এটাকে বলা হয় নর্মালাইজেশন। আমাদের কোনো এক একটা ইমেজের ভিন্ন ভিন্ন পিক্সেল ভিন্নতা যেটা থাকে, যে ভিন্নতাকে একই স্কেলে আনার জন্য, একই রেঞ্জে আনার জন্য, অর্থাৎ 0 থেকে 1 এর রেঞ্জে আনবার জন্য আমরা এই নর্মালাইজেশনের পার্টটা করি। তো সেটা কিভাবে, সেটা আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা ইমেজকে কল করেছি ডিরেক্ট থেকে, অর্থাৎ ইমেজ ডায়ার। হ্যাঁ, এটা যখন কিনা এরপরে কোডিং এর মাঝে দেখা যাবে তার মানে বুঝতে হবে সে আসলে এই ইমেজকেই মেনশন করছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি ইমেজ ডায়ার, তারপর টার্গেট সাইজ, অর্থাৎ আমার এই যে টার্গেট সাইজ 128 এটা উল্লেখ আছে, টার্গেট সাইজ ভাগ 255। ঠিক একইভাবে আমি ইমেজকে যখন করেছি মাস্ককেও আমি করেছি। আচ্ছা, এখন আমি মাস্কের ব্যাপারটা একটু বলে নেই। হয়তো যারা আমরা নন কোডার আছি আমাদের জন্য, অর্থাৎ আমাদের যাদের ব্যাকগ্রাউন্ড কিনা আমাদের সিএসসি না, আমরা একটু সংক্ষেপে বলি মাস্কের বিষয়টা। আর সেটা হচ্ছে যে আমাদের এই ডিসপ্লেতে গেলে বুঝতে পারবেন যে আমাদের যে ডাটা সেট আছে সেই ডাটা সেটে আমাদের এমন ইমেজ আছে, আর প্রত্যেকটা ইমেজের এগেনস্টে একটা করে মাস্ক আছে। মাস্কের ব্যাপারটা হচ্ছে সে আগে থেকেই ডাটা সেটকে বলে দিয়েছে যে এই জায়গাটুকু হচ্ছে ফরেস্ট এবং এই জায়গাটুকু হচ্ছে ফরেস্টেড না। তো যেই জায়গাটুকু ফরেস্টেড না সে সেই জায়গাটুকু কালো করে রেখেছে। এখানে আমরা আমাদের ইচ্ছা মতন কালার দিতে পারবো, যেমন এখানে সিম্যাপ গ্রে করা, গ্রে লেখাতে এই এইরকম দেখাচ্ছে। আপনারা চাইলে অন্য যে কোনো একটা সিলেক্ট করে নিতে পারবেন, করেছে। এইভাবে প্রত্যেকটা ইমেজের এগেনস্টে একটা করে মাস্ক আছে, এবং এই মাস্ক গুলো দিয়ে আমরা আসলে আমাদের যে মেশিনটা আছে সেটাকে আমরা ট্রেনিং করানোর চেষ্টা করছি। ট্রেনিং করে আমরা তাকে বোঝানোর চেষ্টা করছি যে এটা হচ্ছে ফরেস্ট, এটা হচ্ছে ফরেস্টেড না। অর্থাৎ একটা বাইনারি লার্নিং, যে আমরা বাইনারি সেগমেন্টেশন আমরা তাকে বলছি, যে আমরা তাকে বলছি যে এটা ফরেস্ট, এটা ফরেস্ট না। আচ্ছা, এখানে আমাদের কোডিং এর পরের অংশটা হচ্ছে ডিসপ্লে স্যাম্পল। আমরা এখানে দেখিয়েছি যে আমাদের ইমেজ গুলো আসলে কেমন বা মাস্ক কেমন, বেসিক একটা আইডিয়া পাওয়ার জন্য যে আমাদের আসলে ডাটা সেটের অবস্থাটা কি। আচ্ছা, এরপরের টাইপ পার্ট হচ্ছে আমাদের ডাটা স্প্লিটিং।
তো ডাটা স্প্লিটিং এর পার্টের মধ্যে আমাদের আমাদের যে টোটাল ডাটা সেটটা আছে সেই ডাটা সেটকে আমরা প্রথমে দুই ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে আমাদের ট্রেনিং, এর পরের অংশটা হচ্ছে আমাদের টেস্টিং। এরপরে ট্রেনিং এর যে পার্টটা আছে সেই পার্টটাকে আবার আমরা দুই ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে ট্রেনিং আর একটা হচ্ছে ভ্যালিডেশন। তা আমাদের এই ভাগের ব্যাপারটা আমরা আবার এখানে দেখাচ্ছি কোডিং এর মাধ্যমে, যে আমরা আচ্ছা এখানে আবার এটাও আমি উল্লেখ করে দিয়েছি, যদি কেউ আমরা এখন বলছি যেমন, পরবর্তীতে আবার একটু রিভাইজ দিতে গেলে হয়তো কনফিউশন লাগতে পারে। আর এক্সট্রেম হচ্ছে যে আমি আসলে আমার যে যেই ইমেজ গুলোকে আমি ট্রেনিং করাবো সেই ফোল্ডারের আমরা নাম দিচ্ছি হচ্ছে এক্সট্রেম। হ্যাঁ, এখান থেকে দেখে বুঝতে পারবেন যে আমরা এটার নাম দিলাম আমরা এক্সট্রেম। এক্স টেস্ট হচ্ছে যে আমরা যেটাকে আমরা টেস্ট করব। হ্যাঁ, ঠিক একইভাবে আবার এক্স ভ্যাল মানে হচ্ছে যে আমরা যেটাকে ভ্যালিডেট করব। এইভাবেই হচ্ছে যে আমাদের আমরা উল্লেখ করেছি, যেমন আমরা এই এক্সট্রেন এক্স টেস্ট এই জিনিসটা হচ্ছে আমরা মূল ইমেজ আর মাস্ক মূল যে ফাইল আমরা উল্লেখ করেছি, আপনারা দেখতে পাবেন যে ইমেজ আর মাস্ক মূল ফাইল থেকে নিয়েছি। আবার এক্স ট্রেন আর ভ্যাল সেটাকে হচ্ছে আমরা এক্স ট্রেন আর এক্স ওয়াই ওয়াই ট্রেন সেখান থেকে আমরা নিয়েছি। ঠিক এই জিনিসটা মনে রাখলেই আমরা কিভাবে কোন ডাটা সেটটা কিসের ভেতরে নেব, কল করব, সেই জিনিসটা আমরা খুব ইজিলি মনে রাখতে পারবো। আচ্ছা, এখানে বলে রাখি যে আমরা ভাগ করেছি কি অনুপাতে, সেটা এখানে দেখলে বোঝা যাবে। অর্থাৎ আমার টেস্ট সাইজ হচ্ছে যে 0.2, অর্থাৎ আমার 80% হচ্ছে আমার ট্রেনিং এর জন্য প্রথমে রাখা, আর 20% হচ্ছে আমাদের টেস্টিং এর জন্য রাখা। আর এরপরে আমার যেই পার্টটা আছে, অর্থাৎ আমার যে সাইজ, আচ্ছা এর পরের পার্ট হচ্ছে যে আমার ট্রেন আর ভ্যালিডেশনের সাইজ, এর পরটা হচ্ছে যে আমরা 25% এখানে রেখেছি আর 75% এখানে রেখেছি। আচ্ছা, এরপরে হচ্ছে যে আমাদের ডাটা অগমেন্টেশন। ডাটা অগমেন্টেশনের ক্ষেত্রে আম, আহ, এটা আমরা সংক্ষেপে একটা ছবি দিয়ে আমি বোঝানোর চেষ্টা করেছি, যে কি আমরা একটা ছোট শিশুকে যদি আমরা কুকুর বা বেড়াল চেনাতে চাই, আহ, সে হয়তো বিভিন্ন আহ, ধরনের একটা কুকুরকেই দেখা একটা ছোট কুকুর অর্থাৎ একটা বড় কুকুর এভাবে করে দেখালাম, বিভিন্ন ধরনের কুকুর দেখালাম, তারপর ওকে জিজ্ঞাসা করলাম হ্যাঁ এটা কি। এখানেও তাই, ডাটা অগমেন্টেশন আসলে একই জিনিসকে আমরা বিভিন্ন ভাবে আপসাইড ডাউন করে, আবার দিক চিহ্ন পরিবর্তন করে, একটু বড় করে একটু ছোট করে আহ সেই একই জিনিসকে আমরা বোঝানোর চেষ্টা করছি যে হ্যাঁ এই জিনিসটা হচ্ছে এটা। আমরাও আমাদের ইমেজের যে ফরেস্টেড সহ আমাদের যে ইমেজ গুলোকে আছে সেটাকে আমরা কখনো রোটেশন করেছি, যেমন 30 মানে হচ্ছে যে আমরা 30 ডিগ্রি পর্যন্ত এটাকে বাঁকা করেছি, কখনো ওয়াইড শিফট রেঞ্জ চেঞ্জ করেছি 0.2, আবার কখনো হাইট চেঞ্জ করেছি, কখনো শিয়ার করেছি অর্থাৎ টেনে বড় করেছি, জুম করেছি, কখনো এটা হরাইজন্টাল ফ্লিপ করেছি। আসলে বিভিন্ন ধরনের কাজ এখানে আমরা করেছি যেন আমরা আমাদের ডাটাকে বিভিন্ন ভাবে উপস্থাপন করে এই মেশিনকে আমরা চেনানোর চেষ্টা করেছি। আচ্ছা, এরপরে আমরা ঠিক একই কাজ আমরা একবার যখন কল করেছি ডাটা জেন আর্কস, আমরা এই জিনিসটাকে ইমেজ এবং মাস্ক দুইটার জন্যই আমরা ইমপ্লিমেন্ট করেছি। সেজন্য আমরা এই একই নাম, এই যে ডাটা জেন আর্কস, এটাকে কল করেছি আমরা আমাদের ইমেজের জন্য একবার ইমপ্লিমেন্ট করেছি এবং মাস্কের জন্য একবার ইমপ্লিমেন্ট করেছি। এখন আমাদের ইমেজ আর মাস্ক দুইটা হয়ে গেল। আবার ইমেজ আর মাস্ক আমরা জানি আমাদের ট্রেন আর ভ্যালিডেশন আমাদের দুইটা আলাদা আলাদা সেকশন আছে। সেটার জন্য আমরা আবার আলাদা করে কল করেছি, এটা দেখলেই বুঝতে পারবেন আশা করি। এর পরের পার্টে আমরা চলে যাচ্ছি আমাদের ডাটা পাইপলাইন কনফিগার করার জন্য। আচ্ছা, এখন আমাদের যে পার্টটা শুরু হতে যাচ্ছে, যে আমরা ধীরে 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 আমরা কল করব যে আমাদের মডেল আর্কিটেকচার, অর্থাৎ আমাদের যে ডিপ নিউরাল নেটওয়ার্কের জন্য যে আমরা মডেলটা তৈরি করব, এই মডেলটা আর্কিটেকচার আমি এখানে সংক্ষেপে এখানে ব্যাখ্যা করার চেষ্টা করেছি। একটা এনকোডার থাকবে আমাদের, একটা এসপিপি থাকে আর একটা ডিকোডার থাকে, একটা বেসিক। এনকোডারের কাজটা কি, যদি এখানে সংক্ষেপে এবার লিখে দিয়েছে আমি মুখে বলছি, যে আমাদের এনকোডারের কাজ হচ্ছে সে আহ, আমাদের যে আমরা যে ইনপুট ডাটা সেটটা দিয়েছি সেখান থেকে সে সবচাইতে ইম্পর্টেন্ট ফিচার গুলো রয়েছে সেই সেই ইম্পর্টেন্ট ফিচার গুলোকে সে এক্সট্রাক্ট করবে।
আর সে সেটার এটা হচ্ছে ওর মেইন অর্থাৎ প্রাইমারি একটা কাজ। ও সেখান থেকে বোঝার চেষ্টা করবে যে হ্যাঁ এই যে ফিচার গুলো নিয়েছি এই ফিচার গুলো দিয়ে এই অবজেক্টটাকে আইডেন্টিফাই করা যায় কিনা। আমি যেটা ব্যাখ্যা করছি সেটা কিন্তু অবশ্যই শুধুমাত্র আমার কাজের জন্য, অর্থাৎ আহ ইমেজ সেগমেন্টেশনের কাজে আমি এটা কিভাবে ইউজ করছি। আসলে ডিপ নিউরাল নেটওয়ার্ক তো আরো অনেক কাজে ব্যবহার করা যায়, প্রত্যেকটার ক্ষেত্রে সবগুলোরই কাজ ভিন্নভাবে ব্যাখ্যা করার সুযোগ আছে। আমি আসলে যেটা বলছি সেটা হচ্ছে সেগমেন্টেশনের প্রেক্ষাপটে, যে এখানে এনকোডার যে কাজটা করবে ও প্রথমেই সেই ইম্পর্টেন্ট ফিচার গুলো ও বোঝার চেষ্টা করবে যে সেই ফিচার গুলো একটা ফরেস্টকে ফরেস্ট হিসেবে আইডেন্টিফাই করতে সাহায্য করবে। যেমন একটা ফরেস্টের অনির্ধারিত বাউন্ডারি থাকে, এটা ঠিক রাস্তার মতন সোজা জিনিস না, এটার বাউন্ডারি একটু বাঁকানো বাঁকানো থাকে, এটা কার্ভি হয়ে থাকে, কিছু সার্কুলার থাকে, কিছু রাউন্ড শেপ থাকে, আহ, বিভিন্ন ধরনের হয়ে থাকে। তো ও এখানে এনকোডারটা ও প্রথমেই এই ফরেস্ট বোঝার জন্য এর মেইন কি কি ফিচার দিয়ে আসলে একটা ফরেস্ট চেনা যায় সেই জিনিসটা বোঝার চেষ্টা করবে। এএসপিপির কাজ হবে এনকোডার থেকে আমরা যে সকল ফিচার গুলো নিয়েছি সেই ফিচার গুলোকে ফিল্টার করতে থাকবে, বিভিন্ন ভাবে ফিল্টার করবে। এটা হচ্ছে সংক্ষেপে। আর ডিকোডারের কাজটা কি, ডিকোডার হচ্ছে ও চেষ্টা করবে যে ও ওর মূল কাজ হবে আসলে হচ্ছে যে প্রেডিক্ট করা, হ্যাঁ, ওর শেষে যে ও আসলে প্রেডিক্ট করবে। এর মাঝখানে সে আরো কিছু কাজ করতে পারে, যেমন সে যে অরিজিনাল ইনপুট থাকবে সেই জিনিসটাকে ও নতুন করে আহ, আহ, একটা সেগমেন্টেশন, অর্থাৎ আমরা যখন ইনপুট দিয়েছিলাম ইনপুটে আমাদের একটা মাস্ক থাকে, ও এখানে আউটপুটে এসে ঠিক সেগমেন্টেশনের একটা মাস্ক ক্রিয়েট করবে। ও এই জিনিসটা কিসের উপর বেস করে, এএসপিপি যে সকল ফিচার গুলো সে ফিল্টার করেছে সেটার উপর বেস করে ও এই কাজটা করবে। এটাই হচ্ছে মূল এই তিনটা কাজের কাজের সংক্ষিপ্ত ব্যাপারটা হচ্ছে এটা। আর এটা হচ্ছে আমাদের মূল সেই কোড। আমরা এটাকে রান দিব, এটা খুব বেশি সময় লাগবে না, আপনাদের বেশি সময় লাগবে হচ্ছে যে আচ্ছা এখানে আমি উল্লেখ করে দিয়েছি যে আমরা আসলে কি কি ম্যাট্রিক্স ইউজ করব, অর্থাৎ কোন কোন কিসের ভিত্তিতে আমরা বোঝার চেষ্টা করব যে আমাদের মডেলটা ভালো করছে নাকি খারাপ করছে। বা আমরা যখন একাধিক মডেল নিয়ে কাজ করব তখন আমরা একাধিক মডেলের মধ্যে তুলনাটা করতে পারবো। এখানে আমরা উল্লেখ করে দিয়েছি যেমন এমআইওইউ আর অ্যাকিউরেসি, আমরা নিচে আমরা দেখতে পারবো এটা। এটা হচ্ছে আমাদের সেই মডেল আর্কিটেকচার। এটা বেশি বড়, আপনারা চাইলে এটাকে প্রেস করলে তখন এটা হিডেন হয়ে যাবে। আচ্ছা, তো আমরা এরপরে হচ্ছে আমাদের মডেল ট্রেনিং করব। মডেল ট্রেনিং এর এই পার্টটা আপনারা যখন প্রথমবার রান দিবেন তখন অনেক সময় লাগবে, আমি সে কারণে আপনাদেরকে দেখার সুবিধার জন্য এখন রান দিচ্ছি না আবার। তো রান দিলে এটা মোটামুটি 30 মিনিটের মতন লাগে, প্রথমবার হয়তো 45 মিনিট বা 1 ঘন্টাও লাগতে পারে। এটা ডিপেন্ড করবে আপনাদের ইন্টারনেট কানেকশনের উপরে। আর এরপরে হচ্ছে আমরা চলে যাব, আচ্ছা এখান থেকে আমরা যখন কিনা মডেল রান দিব এখান থেকে আমাদের অনেক কিছু আমরা বুঝে ফেলতে পারবো। এক হচ্ছে যে আমাদের মিন আইওইউ যেটা 0.2159, মিন আইওইউ 0.20। আচ্ছা এই মিন আইওইউ অর্থাৎ এমআইওইউ এটা সেগমেন্টেশনের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাট্রিক। এটা জিরোর যত কাছাকাছি যায় ততই বুঝতে হবে যে আমার মডেলটা তত ভালো। অ্যাকিউরেসির ক্ষেত্রে ইম্পর্টেন্ট হচ্ছে ভ্যালিডেশন অ্যাকিউরেসি এখানে 0.76। এটা হচ্ছে যত ওয়ানের কাছাকাছি যাবে তত ভালো, ভ্যালিডেশন লস যত কম হবে তত ভালো। এখন এখানে যেটা ফ্যাক্টর যে আমরা যতবারই এটা রান দিই না কেন আমাদের সবসময় রেজাল্ট ডিফারেন্ট আসবে, কখনোই আমাদের একই রকম আসবে না। তো যে কারণে আমি আমাদের ইনস্ট্রাকশনও বলে রেখেছিলাম যে আমরা যখন কিনা কোড রান করব, যেমন আমার কিন্তু এখন সেশন চলছে এবং সেশন চলার কারণে আমার কিন্তু এই যে কোটা কাউন্ট হচ্ছে আমাদের এই এক্সিলারেটরের নিচে দেখবেন যে জিপিইউপি 100, এটার নিচে যে কোটা অংশটা আছে এখানে দেখবেন যে আমার এখানে টাইমটা কাউন্ট হচ্ছে, অর্থাৎ আমার এখানে সাপ্তাহিক যে 30 ঘন্টার লিমিট সেই লিমিটটা আসলে কাউন্ট হচ্ছে।
সুতরাং আমরা যখন রান দেব তখন সবগুলো কোড একই সাথে রান দিব। আচ্ছা, এখন যেটা বলেছে যে প্লটিং অ্যাকিউরেসি কার্ভ। আচ্ছা, আমরা এখন যে এখান থেকে আমাদের যে অ্যাকিউরেসিটা এসেছে, এই জিনিসটাই আমরা আসলে এখানে দেখতে পাচ্ছি। আপনারা দেখতে পারবেন যে আমরা এখানে কল করছি, ইপোক দিয়েছিলাম 35। এখানেও দেখুন এই 35 ইপোকে আমাদের এই প্রত্যেকটা ইপোকে আমাদের যেই অ্যাকিউরেসিটা এসেছে সেটাই এখানে আসলে ম্যাপিংটা হয়েছে। হ্যাঁ, আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতন প্লট কার্ভ করতে পারবেন। আপনারা চাইলে ভ্যালিডেশন এবং টেস্টিং দুইটাই হচ্ছে আপনারা চাইলে এরকম প্লটিং করতে পারবেন। আহ এরপরে আমরা দেখতে পাচ্ছি মডেল ইভালুয়েশন। মডেল ইভালুয়েশনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আমরা কি কি পেয়েছি সেটার রেজাল্ট এখানে এসেছে। অর্থাৎ আমাদের টেস্ট করার পরে আপনারা দেখেছিলেন যে আমাদের টেস্টের জন্য আলাদা ডাটা সেট আছে। সেই টেস্ট করার পরে আমরা আমাদের কি কি রেজাল্ট পেয়েছি, অর্থাৎ আমাদের টেস্ট এমআইও এসেছে 0.2, টেস্ট অ্যাকিউরেসি এসেছে 0.8 এবং টেস্ট লস এসেছে হচ্ছে 0.49। এরপরে মাস্ক প্রেডিকশন আর থ্রেশহোল্ডিং আমরা এখানে সুনির্দিষ্ট করে দিয়েছি। এটা তেমন গুরুত্বপূর্ণ না। রেজাল্ট ভিজুয়ালাইজেশনের ক্ষেত্রে আমরা যদি দেখি আমরা আসলে কি প্রেডিক্ট করেছি আমরা সেটা এখানে দেখতে পারবো। এটা আমাদের গিভেন ইমেজ ছিল এবং এটা আমাদের গিভেন মাস্ক ছিল, আর আমরা প্রেডিক্ট করেছি হচ্ছে এই মাস্কটা। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে সেটা তেমন ভালো কাজ করে নাই এবং কিছু কিছু ক্ষেত্রে ভালোই কাজ করেছে, যেমন এটা খুব পারফেক্টলি করেছে। আমরা এখন রিয়েল লাইফের যদি একটা ইমেজ দিই, আহ, আমরা একটা ইমেজ দিয়েছি, অর্থাৎ যেটাতে আমরা ল্যাটিটিউড লঙ্গিটিউড সহকারে একটা ইমেজ দিয়েছি এবং সেখান থেকে বোঝার চেষ্টা করছি যে আসলে এখানে কোনটা ফরেস্ট, এবং সে খুব সুন্দর করে এখানে মাস্কিং করে দিয়েছে। এখানেও আপনাদের ইচ্ছে মতন কালার চয়েস করে দেওয়ার সুযোগ আছে। এখানে কুল, সি ম্যাপ কুল, আমরা এই কুল দেয়াতে আসলে আমাদের এরকম দেখাচ্ছে মাস্ক সেগমেন্টেশন মাস্ক। তো আহ, এইখানে একটা জিনিস আমি যেমন প্লট সেভ পিক দিয়ে আমরা উল্লেখ করে দিয়েছি আমার প্লটের নাম কি হবে, আমার ফরম্যাটটা কি আসবে, ডিপিআই কত হবে, অর্থাৎ রেজুলেশন কত চাচ্ছি আমি, সবকিছু আমি উল্লেখ করে দিয়েছি। এবং দেওয়ার পরে আপনারা দেখতে পারবেন যে আপনাদের এখানে আউটপুটের ক্ষেত্রে আপনারা যদি এটা সিলেক্ট করেন, তো আমার এখানে আমি যেহেতু এখন রান দেই নাই, আপনারা রান দিলেই এই জিনিসটা রিফ্রেশ করলে আপনাদের আউটপুটে এই ইমেজটা আসলে পেয়ে যাবেন। হ্যাঁ, আপনারা যদি এখন রান দেন তাহলে আমার মনে হয় খুব ভালো হয়, আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমরা সাথে সাথে সেই জিনিসগুলো রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, এরপরে আমরা রান দিচ্ছি আমাদের যে স্যাম্পল ইমেজ, আমরা সেটাকে রান দিচ্ছি। হ্যাঁ, এখন একটা যেটা বললাম যে আমরা যে ভুল করে কিভাবে শিখবো সেটা দেখাচ্ছে। আমি শুধু গ্রিন লিখলাম, হ্যাঁ, সি ম্যাপে আমি শুধু গ্রিন লিখলাম, গ্রিনস লিখ নাই, আসলে বানানটা হবে গ্রিনস। হুম, এখানে আমাকে ভুল দেখাচ্ছে, আমাকে বলছে যে আমার ওখানে কোথাও ভুল হয়েছে। হ্যাঁ, এবং সেই ভুলের সাথে তারা বলেও দিয়েছে যে আমার আসলে এখানে গ্রিন বলে কোনো কালার নাই। হ্যাঁ, আমি যেটা বলছিলাম যে ভুল করে কিভাবে শিখবো, এখানে ওদের লিস্টেড যতগুলো কালার আছে সেই সবগুলো সঠিক বানানটা দেয়া আছে। আমরা চাইলে এখান থেকে যে কোনো শুদ্ধ বানান কালার যেটা বোঝার জন্য সেটা আমরা সিলেক্ট করে লিখে নিতে পারি। যেমন এখানে আছে অরেঞ্জেস। হ্যাঁ, আমরা যদি এই বানানটাই হুবহু লিখি তাহলে আমরা কি পাবো, আমরা সেটা দেখতে পাবো। হ্যাঁ, সি ম্যাপের জায়গায় আমরা যদি এখানে লিখি অরেঞ্জেস, এটা তো রান হয়ে গেল। এবার আমরা এখানে বুঝতে পারবো যে আমাদের এটা রান হয় কি হয়। হুম, এই যে অরেঞ্জেস দেওয়ার পরে ওদের অরেঞ্জেস বলতে ওরা কি বোঝায় সেটা বুঝিয়ে দিল। অর্থাৎ তখন ফরেস্টেড এরিয়াটা আমার এরকম অরেঞ্জ কালার দেখাবে, আর বাকিটা হচ্ছে যে আমার ঠিক এমন দেখাবে, বাকিটা হোয়াইট দেখাবে, ফরেস্টেড এরিয়াটা অরেঞ্জ দেখাবে। ঠিক এভাবে আমরা এখানে যে কোনো একটা লেখার চেষ্টা করব, তারপরে দেখা যাবে যে আমাদের কি
ওয়ার্নিং আসছে সেখান থেকে আমরা দেখে বুঝে নিতে পারবো যে আমরা এখানে কতটুকু এডিট করলে আমরা এই জিনিসটা করতে পারবো। এখানে যেমন উল্লেখ করা আছে, আমরা প্রত্যেকটা ইমেজের ক্ষেত্রে আমরা উল্লেখ করে দিতে পারবো যে আমরা কিভাবে আমাদের ডেটা সেটকে আসলে দেখতে চাই। হুম। আর প্রত্যেকটার ক্ষেত্রে আমি তো বলেছি যে শেষে আমরা যদি প্লট ডট সেভ পিক দিয়ে দিই তাহলে আমরা আমাদের আউটপুটে আমরা এখানে যেটা রান করে পাচ্ছি সেই আউটপুটের ছবিগুলো আমরা পেয়ে যাব। এখন আমি বলে দিচ্ছি যে আমি যখন কিনা এক্সারসাইজ দিব, আমার এক্সারসাইজের ক্ষেত্রে আপনাদের কাজ হবে এটাই যে আপনারা আমাদের ট্রেনিং এ আপনারা যখন কিনা মূল কোডটা রান দিয়ে দেবেন, মূল কোডটা রান দেওয়ার পরে আমি এখানে দেখেন আমি কিন্তু লিখে দিই নাই যে প্লট পিক কিভাবে সেভ করতে হবে আউটপুটের জন্য। আপনারা এটা নিজেরা লিখে নিবেন। আমি যদিও একটা হিন্টস দিচ্ছি, সেটা হচ্ছে যে আপনার এটা ফলো করার জন্য এই জিনিসটা ফলো করবেন, অর্থাৎ লাস্ট যেটা একদম লাস্টের যে ইমেজটা আছে সেখানে দেখেন আমি একটা ফরম্যাট দিয়ে দিয়েছি, প্লট সেভ পিক, তারপরে আমরা একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়েছি, তারপরে আমরা কোন জিনিসটা কল করছি সেটা একটু দেখবেন, তারপরে আপনারা একটা নাম দিবেন, ডট জেপিজি দেবেন। সেখানে ফরম্যাট জেপিজি উল্লেখ করার কোনো প্রয়োজন নাই। ডিপিআই 300, পি বক্স, ইনচেস টাইট, এগুলো অনেক সময় প্রয়োজন হয় না। আপনারা দেখবেন যে বেসিক প্রত্যেকটা জিনিস রান দিয়ে ট্রাই করে দেখবেন যে কতটুকু লিখলেই আসলে জিনিসটা কাজ করবে, এবং রিফ্রেশ দিবেন, এই আউটপুটের এই জায়গাটায় রিফ্রেশ দিবেন। রিফ্রেশ দিয়ে বোঝার চেষ্টা করবেন, দেখবেন, এটা চেক করে দেখবেন যে আপনার ফোল্ডারে আসলে ইমেজটা এসেছে কিনা। আমি যখন কিনা এটা পুরোপুরি রান দিব বা আপনারা পুরোপুরি যখন উপর থেকে রান দিয়ে আসবেন, অবশ্যই আপনার এটা রিফ্রেশ দিয়ে আউটপুটে এই ইমেজটা পেয়ে যাবেন জেপিজি ফরম্যাটে। গতকাল আহ আপনাদেরকে মেশিন লার্নিং মডেলের পাশাপাশি আমরা বলেছিলাম যে ইম্পেরিক্যাল মডেলও ইউজ করা যায়। তো গতকাল সেশন পরে আমরা ডিসিশন নিলাম যে আমরা আপনাদেরকে একটা ইম্পেরিক্যাল মডেলিং এরও আহ, একটা হ্যান্ডস অন এক্সারসাইজ দেখাতে চাই, যাতে করে আপনারা বুঝতে পারেন যে ইম্পেরিক্যাল মডেল কোনগুলা এবং মেশিন লার্নিং মডেল কোনগুলা। তো আমাদের পরবর্তী সেশনে মালিহা মমতাজ আপনাদেরকে দেখাবে গুগল আর্থ ইঞ্জিনে কিভাবে আমরা ইম্পেরিক্যাল মডেলিং দিয়ে ইমেজ অ্যানালিসিস করতে পারি। Acha, how can we obtain training images for a model? Is satellite imagery favorable? Acha, if আহ we want to train a model for water body monitoring, what would be the most suitable approach? আচ্ছা, ওয়াটার বডি মনিটরিং এর ক্ষেত্রে মিশমা বলবে। আমি এটার ক্ষেত্রে বলছি যে আমাদের এই ইমেজের ক্ষেত্রে স্পেশালি আমি যেটা ট্রেন দিয়েছি সেটার আসলে রেজলিউশন খুবই বেশি, অর্থাৎ 1.85 মিটার। ডিপ গ্লোব এই ডাটা সেটটার নাম, আপনারা লিখে সার্চ দিলে পেয়ে যাবেন। ডিপ গ্লোব ডাটা সেট, এই ডিপ গ্লোব ডাটা সেটটা নিয়ে আসলে এখানে কাজ করা হয়েছে, কিন্তু একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে যে এইখানে যে ডাটা সেটটার একটা সাবসেট নিয়ে কাজ করা হয়েছে, অর্থাৎ শুধুমাত্র ফরেস্টের পার্টটা নিয়ে কাজ করা হয়েছে। আর আমরা এর আগের পর্বে কিছুটা দেখিয়ে দিয়েছিলাম, সেটা আমি একটু বলছি। সেটা হচ্ছে যে আমরা এই কেগলের ক্ষেত্রে আপনারা যদি হোমে যান, এখানে আপনারা ডাটা সেটের একটা পার্ট দেখতে পারবেন। এখানে ডাটা সেটে আসলে প্রচুর ডাটা সেট আছে যেগুলো কিনা মেইনলি মেশিন লার্নিং এর জন্য প্রয়োজন, বা বিশাল বিশাল ডাটা সেট গুলো আসলে এখানে আছে। এখান থেকে আসলে কোনো ডাউনলোডের প্রয়োজন হয় নাই, আমরা শুধু বেছে নেই কাজ করার ক্ষেত্রে যে কোন ডাটা সেটটা সবচেয়ে বেস্ট ফরম্যাটে আছে। হ্যাঁ, একই ডাটা সেটের অনেক ভার্সন আছে আপনারা এখানে দেখতে পারবেন, এবং সবগুলো দিয়ে যে আসলে কাজ করা যায় ব্যাপারটা তা না। আবার প্রত্যেকটা ডাটা সেটের এগেনস্টে প্রচুর কোড আছে। আমি যে কোনো একটা ডাটা সেট যদি দেখি, এটা খুবই নতুন একটা ডাটা সেট, যে কারণে এটা কোড নাই। আহ যে কোনো একটা পুরোনো, যদি খুব একটা পুরোনো ডাটা সেট নেই, পুরোনো একটা ডাটা সেটের ক্ষেত্রে আপনারা দেখবেন যে যেরকম প্রত্যেকটা ডাটা সেটের এগেনস্টে অনেক কোড আছে, কিন্তু কথা হচ্ছে যে সবগুলো কোডই যে ঠিক এরকম কোনো ভ্যালিডেশন এখানে দেয় নাই। আর সবগুলো ডাটা সেট যে খুবই ভালো ফরম্যাটে আছে ব্যাপারটা তা না। সুতরাং এটা নিয়ে কাজ করতে গেলে অবশ্যই আমাদেরকে ডেটা সেট সম্পর্কে একটু মানে ডোমেইন নলেজটা থাকতে হবে। আর আমরা যে যে সেকশনে কাজ করছি সবাই তো সব বিষয়ে আমরা বিশেষজ্ঞ নই। তো আমরা যে যে সেকশনে কাজ করি, যদি ক্লাসিফিকেশন নিয়ে কাজ করি, ক্লাসিফিকেশনের জন্য কেমন ডাটা সেটের প্রয়োজন হয়,
সেগমেন্টেশন নিয়ে কাজ করতে গেলে আমার কোন ফরম্যাটের থাকা ডেটা সেট নিয়ে আমার কাজ করতে গেলে সুবিধা হবে, সেটা ভেবে সেখান থেকে ডাটা সেট খুব ভেবে চিন্তে আগে চয়েস করে নিতে হবে। সেটা গুরুত্বপূর্ণ বিষয় শুধুমাত্র কেবলের ক্ষেত্রে, কাজের ক্ষেত্রে। হ্যাঁ। আর যদি কিনা আমরা বলি যে আমাদের কাজের ক্ষেত্রে কি, আহ কাজের ক্ষেত্রে কি লেগেছে, এখানে কিন্তু আমরা আসলে ডাটা সেটটা চাইলেই আমরা আগেও বলেছি যে আমরা সার্চ দিব। যেমন আমার ডাটা সেটটা ছিল এটা, যে ফরেস্ট এরিয়াল ইমেজেস ফর সেগমেন্টেশন, এটা লিখে যদি আমরা এখানে সার্চ দিই তাহলে আমরা এটা পেয়ে যাব, এবং সেই ডাটা সেটটা নিয়ে আমরা কিন্তু ট্রেনিং এর কাজটা করেছি। হ্যাঁ। এখান থেকে আমার ডাটা ডাউনলোডের কোনো প্রয়োজন হয় নাই। আর এটা ছাড়া বাকি যে তিনটা আপনারা দেখতে পাচ্ছেন জিও সেন্সিফাই দিয়ে, যে তিনটা ডাটা সেট আছে, অর্থাৎ আমরা একদম শেষে দেখতে পারবেন যে আমি আপনাদেরকে একটা ইমেজ দিয়ে এইরকম একটা উদাহরণ দেখানোর চেষ্টা করেছি। এখানে আপনাদের যে ট্রাই করার জন্য আমি আরো দুই তিনটা ডাটা সেট লিখেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এটা আমি ডাটা সেট 3 নিয়ে কাজ করছি। আপনারা চাইলে 2, তারপরে এই যে 3, তারপরে 1, তারপরে মার্কসার, এগুলো আপনারা এরকম কপি পাথ করে শুধু এই জায়গাটাতে চেঞ্জ করে দিয়ে বোঝার চেষ্টা করবেন যেটা এই মডেলটা কাজ করছে কি করছে না। ইম্পর্টেন্ট ফ্যাক্ট হচ্ছে সবারই যে প্রথমবার ঠিক এরকম সুন্দরভাবে সেগমেন্ট হয়ে ছবিটা আসবে ব্যাপারটা তা না। হ্যাঁ। এবং আপনারা চাইলে বিভিন্ন কিছু চেঞ্জ করে দেখতে পারেন, লার্নিং রেট চেঞ্জ করতে পারেন। আমি যদি একটু দেখাই তাহলে বুঝতে পারবেন। প্রত্যেকটা কিছু চেঞ্জ করে নিজেরা নিজেদের মতন করে চেক করার সুযোগ আছে। আপনারা চাইলে একটা কাজ করবেন, যে ডাউনলোডের যে ফাইলটা আছে সেটা একটা কপি করে আলাদা করে রেখে দিবেন, আর আরেকটা নিয়ে ট্রাই করবেন মূল কপিটা নিয়ে। হ্যাঁ। অর্থাৎ আপনারা এখন এই জিনিসটা করতে পারেন, যদি মূল ফাইলটা নিয়ে কাজ করেন সেটা বাদ দিয়ে আপনারা কি করবেন না, ডাউনলোড করে আগে এটার একটা কপি করে অন্য একটা ফোল্ডারে রেখে দিবেন। তাহলে প্রত্যেকবারই আপনারা এই একদম নতুন আমি আমি যে কোডটা দিচ্ছি সেটা নিয়েই কাজ করার সুযোগ পাবেন। আপনার এটা একদমই এরকমই থেকে যাবে। আপনারা চাইলে নতুন নতুন কিছু প্র্যাকটিস করতে পারবেন, এক একবার এক এক কিছু চেঞ্জ করে করে। আচ্ছা, ওয়াটার নিয়ে নিশ্চয় একটু বলো। আচ্ছা, আমি ওয়াটার পাশাপাশি আমি পুরো কোশ্চেনটাকে একটু ব্যাখ্যা করি। সেটা হচ্ছে আমার কাছে যেটা মনে হচ্ছে যে এই কোশ্চেনটার মাধ্যমে আমরা ক্লাসিফিকেশন এবং রিগ্রেশন দুটো রকমেরই মেশিন লার্নিং এর টপিকটা কভার করতে পারি। দ্যাটস হোয়াই ইটস আ গুড কোশ্চেন। যদি এই ক্যাগল ইন্টারফেস বাইরে আপনি কাজ করতে চান এবং ধরেন আপনি আপনার ওন ডেটা সেট নিয়ে কাজ করতে চান, it depending on whether it is a classification problem or whether it's a regression problem, you have two different approaches. Okay, তো আপনি যদি ক্লাসিফিকেশন প্রবলেম নিয়ে কাজ করতে চান, যেমন ধরেন আপনি ওয়াটার বডির কথা বলেছেন। এখন ওয়াটার বডির ক্ষেত্রে ক্লাসিফিকেশনের প্রবলেমটা এমন হতে পারে যে আপনি চেষ্টা করছেন যে আপনার যে ওয়াটার বডি, সে ওয়াটার বডিটা অপটিক্যালি কোন ধরনের ওয়াটার টাইপ, এটা কি ব্লু ওয়াটার টাইপ, এটা কি গ্রিন ওয়াটার টাইপ, or whether it's a brown water type. You want to map that, or you want to delineate that. In that case, it's a classification problem. For that purpose, you should have different kinds of data sets that can be either a spatial data set or it can be a tabular format. If you are working on regression problem where you want to identify or monitor any water quality parameter, for example, sedum, suspended sediments, or chlorophyll, then your training data set should look like a different format. I will show you some of the examples to explain your question. So let me first share my screen. আমি এখন যে ডাটা সেটটা দেখাচ্ছি, এই ডাটা সেটটা হচ্ছে একটা গ্লোবাল ডাটা সেট। এই ডাটা সেটের উপর বেস করে আমরা ক্লাসিফিকেশন মডেলও তৈরি করতে পারি অথবা রিগ্রেশন মডেলও তৈরি করতে পারি, ডিপেন্ড করে আমার প্রবলেম স্টেটমেন্টটা কি, যেটা কিনা আমি গতকাল ব্যাখ্যা করেছি। এখন আমরা যদি এই ডাটা সেটটার ফরম্যাটটা একটু দেখার চেষ্টা করি, আমি প্রত্যেকটা কলাম আমি বলে দিচ্ছি এবং কোন কলামটা কোন কাজে ব্যবহার করা যায় সেটাও দেখাই দিচ্ছি। ফর এক্সাম্পল, আমার যে ডাটা সেট, সেই ডাটা সেটের প্রত্যেকটা অবজারভেশনকে আমি এক একটা আইডি নাম্বার দিয়ে দিয়েছি। এখানে হচ্ছে আমার সাইট নেম আছে
এবং কান্ট্রি নেম, যেহেতু এটা একটা গ্লোবাল ডাটা সেট, it has many countries like 28 countries. Then I have latitude and longitude. When you are working on machine learning projects and it's for remote sensing, you must have these two columns where you mention your coordinates, the latitude and longitude. Then you can have some other auxiliary parameters. For example, for me, I had like date time in the UTC format, and then I have a column saying whether it's a special event or not. It's not mandatory, it's an auxiliary information. And then I have the type of my water body and then the type of my water, optical water. So whether it's a chlorophyll dominated water, whether it's a sedum dominated water, or whether it's only sedum or only chlorophyll or a combination of both. And then I have others. For example, if I go below, I have clear water, I can have sediment dominated water, I can have there are more types of water classes that I have. So if I want to use my machine learning model for a classification work, I should have a labeled data where I can have the definition of the water types from my study area. So আপনারা যদি ক্লাসিফিকেশন নিয়ে কাজ করতে চান, ধরেন আপনি চাচ্ছেন আপনার কাছে 5টা ওয়াটার বডি আছে, আপনি 5টা ওয়াটার বডির মধ্যে পার্থক্য করতে চাচ্ছেন যে কোন ওয়াটার বডি ওয়াটার কোয়ালিটিটা কিরকম। এরকম ক্ষেত্রে আপনার ট্রেনিং ডাটা সেটের মধ্যে অবশ্যই আপনার কোঅর্ডিনেটস লাগবে, সাথে করে একটা লেভেলড ডাটা থাকতে হবে যেটা কিনা বলে দিবে আপনার ইনসিটু লেভেলড ডাটা যে এই ওয়াটার টাইপটা কি গ্রিন ওয়াটার, এটা কি ব্লু ওয়াটার, এটা কি সেডিমেন্ট ডমিনেটেড, এটা কি সিডম ডমিনেটেড, এটা কোন রকম। এই ল্যাটিটিউড লঙ্গিটিউড আর ওয়াটার টাইপ নিয়ে আপনি আপনার মেশিন লার্নিং মডেলটা তৈরি করবেন ক্লাসিফিকেশনের ক্ষেত্রে। এটা হচ্ছে একটা টেবুলার ফরম্যাটের ট্রেনিং ডাটা সেট। এখন আপনি ক্লাসিফিকেশন করতে চাচ্ছেন, বাট আপনার কাছে এরকম এক্সেল ফাইল নাই, আপনার কাছে যেটা আছে সেটা হচ্ছে আপনার কাছে স্যাটেলাইট ছবি আছে এবং আপনার কাছে শেপ ফাইল আছে। তাহলে আপনি কি করবেন? সেক্ষেত্রে আপনার শেপ ফাইলের মধ্যে অবশ্যই পলিগন দিয়ে আঁকা থাকতে হবে যে এই পলিগনটা হচ্ছে আমার ব্লু ওয়াটার, এই পলিগনটা হচ্ছে আমার গ্রিন ওয়াটার, এই পলিগনটা হচ্ছে আমার ব্রাউন ওয়াটার, অথবা এই পলিগনটা হচ্ছে ক্লিয়ার ওয়াটার। এরকম করে আপনার পলিগন গুলাকে ডিফাইন করে নিতে হবে এবং সেই পলিগনটা আপনার রাস্টার ফাইলে কনভার্ট করে তারপর আপনাকে আপনার মেশিন লার্নিং মডেল ট্রেন করতে হবে। এটা হলো ক্লাসিফিকেশন প্রবলেম। আর যদি আপনি রিগ্রেশন প্রবলেম নিয়ে কাজ করেন, যেটা কিনা প্রেডিকশন প্রবলেম, যেমন ধরেন আপনি চাচ্ছেন যে কোন জায়গার টার্বিডিটি লেভেলটা কত সেটা মেজার করা, অথবা কোথায় কোন জায়গায় ক্লোরোফিল কনসেন্ট্রেশনটা কত সেটা মেজার করা, সেই ক্ষেত্রে অবশ্যই আপনার ইনসিটু ওয়াটার কোয়ালিটি ডাটা থাকতে হবে। এখন এই যে রিগ্রেশন প্রবলেম, এই রিগ্রেশন প্রবলেমেও আবার আপনার ডাটা টেবুলার ফরম্যাটে থাকতে পারে অথবা আপনার ডাটা স্পেশাল ফরম্যাটে থাকতে পারে। যদি আপনার ডাটা স্পেশাল ফরম্যাটে থেকে থাকে তাহলে অবশ্যই আপনার যেটা লাগবে আপনার ইনসিটু ল্যাটিটিউড লঙ্গিটিউড এবং আপনার ইনসিটু ওয়াটার কোয়ালিটি প্যারামিটার মেজারমেন্ট থাকতে হবে, এবং ওই সেম ডেটের সেম স্যাটেলাইট ইমেজের রিফ্লেক্টেন্স আপনাকে আগে থেকে এক্সট্রাক্ট করে নিতে হবে। আমি এখন যে ডাটা সেটটা দেখাচ্ছি এই ডাটা সেটের মধ্যে আমি আমার এই ল্যাটিটিউড লঙ্গিটিউডের জন্য আমার যে স্যাটেলাইট ইমেজটা আছে সেই স্যাটেলাইট ইমেজে আমি ওই স্পেসিফিক কোঅর্ডিনেটের জন্য প্রত্যেকটা ব্যান্ডের রিফ্লেক্টেন্স এক্সট্রাক্ট করে নিয়েছি। এক্সট্রাক্ট করে নিয়ে আমি আমার ডাটা সেটটা তৈরি করেছি, যে ডাটা সেটটাতে এই ব্যান্ডগুলো হবে আমার ফিচার ভেরিয়েবল, আর আমি যেহেতু টার্বিডিটি মনিটরিং করছি আমার টার্গেট ভেরিয়েবল হবে টার্বিডিটি। এই ডাটা সেটটাকে আমি পরবর্তীতে 80-20 রেশিওতে ভাগ করে আমার ট্রেনিং ডাটা সেট এবং টেস্ট ডাটা সেট তৈরি করব,
ট্রেনিং ডাটা সেটের উপর আমি আমার মডেলটা ডেভেলপ করব, এবং যখন কিনা আমি ভ্যালিডেশনের মাধ্যমে আমার বেস্ট মডেলটা চুজ করে ফেলবো, সেই বেস্ট মডেলটা আমি আমার টেস্ট ডাটা সেটে অ্যাপ্লাই করব। তো এইভাবেই মূলত আপনি ফ্রম স্ক্র্যাচ থেকে আপনার ক্লাসিফিকেশন অথবা রিগ্রেশন মডেলটা নিয়ে কাজ করতে পারেন, মানে ডেভেলপ করতে পারেন। ওয়েলকাম সবাইকে। গুড ইভিনিং। ওয়েলকাম টু সেশন 4। আমি আজকে আপনাদেরকে একেবারে গুগল আর্থ ইঞ্জিনের কিছু বেসিক অ্যাপ্লিকেশন দেখাবো, এবং এখানে যারা আছেন হয়তো ইতিমধ্যে অনেকেই গুগল আর্থ ইঞ্জিন ব্যবহার করেছেন। যারা ব্যবহার করেননি, একেবারে নতুন কাজ করা শুরু করবেন, তাদের জন্য একদম প্রথম থেকে কিছু ইনস্ট্রাকশন দেওয়া থাকবে। আশা করি আপনারা ওটা ফলো করলে গুগল আর্থ ইঞ্জিনে কাজ করা শুরু করতে পারবেন। উম, আজকে হচ্ছে আমরা কিছু ল্যান্ড ইউজ মনিটরিং এর অ্যাপ্লিকেশন দেখাবো। তো প্রথমে আমরা গুগল আর্থ ইঞ্জিন সম্পর্কে কিছু বেসিক ধারণা নিয়ে নিই। এটা হচ্ছে একটা ক্লাউড বেসড প্ল্যাটফর্ম, যেটা হচ্ছে রিমোট সেন্সিং অ্যানালাইসিস এর জন্য এখন খুবই জনপ্রিয়। এর অনেকগুলো সুবিধা আছে, যেমন হচ্ছে আহ, প্রথম আমার যে সুবিধাটা মনে হয় সেটা হচ্ছে আমরা যে কোনো ডেটা সেট সরাসরি গুগল আর্থ ইঞ্জিন থেকে ইম্পোর্ট করতে পারি। সো ডেটা স্টোরেজের কোনো ঝামেলা এখানে নেই, এবং গ্লোবাল স্যাটেলাইট অনেকগুলো অ্যাভেলেবেল ডেটা এখান থেকে সরাসরি অ্যাক্সেস করা যায়, এবং এটা হচ্ছে ফ্রি অফ কস্ট। তাই এটা হচ্ছে যারা স্টুডেন্ট এবং নতুন রিসার্চার, ওদের জন্য খুবই এফেক্টিভ একটা প্ল্যাটফর্ম। এর অ্যাপ্লিকেশন, অনেকগুলো অ্যাপ্লিকেশনের মধ্যে আমি এখানে জাস্ট কিছু উল্লেখ করেছি, যেমন ডেটা ভিজুয়ালাইজ করা যায়, তারপরে হচ্ছে প্রসেসিং গুলো সব অটোমেটেড, এবং আমরা এখানে বিভিন্ন যখন আমরা কাজ করব তখন দেখতে পারবো যে বিভিন্ন উইন্ডোতে আমরা প্রসেসিং শেষে ম্যাপগুলো সরাসরি দেখতে পারি। এখানে কি কি ধরনের ডেটা পাওয়া যায়, যেমন অলমোস্ট অনেক ধরনের ডেটাই পাওয়া যায়, যেমন ল্যান্ডসেট সিরিজ, সেন্টিনেল-2, মুডিস, এগুলো সবগুলো র ইমেজ পাওয়া যায়, এবং ওইসব ইমেজ থেকে বিভিন্ন টেম্পারেচার, রেইনফল, ল্যান্ড কভার ডেটাও এখান থেকে রেডিলি অ্যাভেলেবল থাকে। সো আমরা সরাসরি গুগল আর্থ ইঞ্জিন থেকে যে ডেটাটা নিয়ে, যে ডেটা সেট নিয়ে আমরা কাজ করব, ওটা সরাসরি ওখান থেকে ইম্পোর্ট করতে পারবো। আমি ওটা ডেটা ক্যাটালগেও দেখিয়ে দিব যে কিভাবে আমরা ডেটাগুলো অ্যাক্সেস করতে পারি। গুগল আর্থ ইঞ্জিনে যে ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয় সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট, যেমন পাইথনের মতোই এটা একটা ল্যাঙ্গুয়েজ, এবং এটার অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেসে আমরা এই ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করে থাকি। আম, এটার কিছু বেসিক জিনিস হচ্ছে, প্রথমেই আমরা ডেটা ফিল্টারিং, ইম্পোর্ট, তারপরে হচ্ছে বিভিন্ন স্পেসিফিক এরিয়াস এবং ক্রাইটেরিয়া, যেমন লো ক্লাউড কভারেজ, এইসব গুলো আমরা এই ফিল্টারিং গুলো আমরা অল্প কিছু কোড দিয়ে বা অল্প কিছু লাইন দিয়ে করে ফেলতে পারি। তারপর আহ, আজকে আমরা যে কাজটা করব, যেমন 3 ধরনের ভেজিটেশন ইন্ডিসিস দেখাবো, যে কিভাবে আমরা ওটা ক্যালকুলেট করতে পারি এবং ম্যাপগুলো দেখাতে পারি। তারপর হচ্ছে স্যাটেলাইট ইমেজারি, হচ্ছে এখানে দেখানো যায় যখনই আমরা ইম্পোর্ট করব কোড, ওখানে ইনবিল্ট কিছু কোড দেয়া থাকে ডেটা সেটের সাথে, যেটা আমরা রান করলে সরাসরি ইমেজগুলো দেখতে পারবো। এটার সাথে পাইথন অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেসও হচ্ছে গুগল কোলাব দিয়ে অ্যাডভান্স স্ক্রিপ্টিং এর জন্য ব্যবহার করা যায়। এরপর আমরা দেখে নিই যে যারা প্রথম বা নতুন কাজ করবেন তারা কিভাবে গুগল আর্থ ইঞ্জিন দিয়ে কাজ করা শুরু করবেন। প্রথমেই যে লিঙ্ক দেওয়া আছে ওই লিঙ্কে গিয়েই আপনাকে রেজিস্টার করতে বলা হবে। সো আপনার নেম, ডিটেলস, জিমেইল, এগুলো দিয়ে আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরেই হচ্ছে ওখানে আপনি নিউ স্ক্রিপ্ট বা একটা ব্ল্যাঙ্ক স্ক্রিপ্ট দেখতে পারবেন। এটা প্ল্যাটফর্মটা ক্রিয়েট হয়ে যাওয়ার কথা যদি ঠিকভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়, এবং ওখান থেকে আমরা সরাসরি কাজ শুরু করতে পারি।
তারপর হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে এই যে এখানে দেওয়া লিঙ্কটাতে গেলেই দেখা যাবে যে ওখানে একটা ব্ল্যাঙ্ক স্ক্রিপ্ট দেওয়া আছে। আমরা আজকে যে স্ক্রিপ্টটা দিয়ে কাজ করব ওই স্ক্রিপ্টের লিঙ্ক অলরেডি চ্যাট বক্সে দিয়ে দিয়েছি। আম, কেউ অ্যাক্সেস করতে পারছেন কিনা আমাকে জানাবেন। যাদের হচ্ছে অলরেডি গুগল অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে তারা ওটাতে ক্লিক করার সাথে সাথে স্ক্রিপ্টটা দেখতে পাওয়ার কথা, আর যাদের নেই তারা আগে অ্যাকাউন্ট ক্রিয়েট করে তারপরে যদি ওই লিঙ্কে ক্লিক করেন তাহলে এটা সরাসরি আপনাকে স্ক্রিপ্টে নিয়ে যাবে। আজকে আমরা কি কি কাজ করব গুগল আর্থ ইঞ্জিন দিয়ে? প্রথমেই দেখি আমরা আজকে একটা ল্যান্ডসেট 8 ডেটা সেট নিয়ে কাজ করব। ওটা ইম্পোর্ট কিভাবে করতে হয় তারপর সেটা দেখাবো। তারপর আমরা পয়েন্ট অফ ইন্টারেস্ট কোন জায়গাটা নিয়ে কাজ করব ওটা আমরা কিভাবে সেট করব তা দেখাবো। তারপর ডেটাটা ফিল্টারিং কিভাবে করব এবং নয়েজ রিডাকশন যেমন ক্লাউড কভার কিভাবে আমরা এক্সক্লুড করব যেটাতে ক্লাউড কভার বেশি আছে। তারপর আমরা 3 ধরনের ভেজিটেশন ইন্ডিসিস কিভাবে ক্যালকুলেট করব সেটা দেখাবো, এবং রেজাল্টস গুলো ম্যাপগুলো আমরা ম্যাপে কিভাবে দেখাবো, ম্যাপে কিভাবে দেখতে পারি ওটা শো করব। তাহলে আমরা ওয়ার্ক ফ্লো থেকে এখন আমি সরাসরি যদি আপনাদেরকে গুগল আর্থ ইঞ্জিনের প্ল্যাটফর্মে নিয়ে যাই সেটাই দেখাই একটু। হুম। যারা হচ্ছে প্রথম অ্যাকাউন্ট ক্রিয়েট করে প্ল্যাটফর্মটা ওপেন করবেন, ইন্টারফেসটা ওপেন করবেন, ওটা দেখতে ঠিক এমন দেখাবে, সবকিছুই ব্ল্যাঙ্ক। আমার এখানে অনেকগুলি স্ক্রিপ্ট আছে, এদিকে আপনাদের স্ক্রিপ্ট কোনোটা থাকবে না, নতুন করে ক্রিয়েট করতে হবে। এখান থেকে নিউ স্ক্রিপ্ট ক্রিয়েট করা যায়, অথবা আপনি এখানে লেখার পরে এখানে সেভ অপশন আসবে, সেভ অপশনে ক্লিক করলে এখানে স্ক্রিপ্ট গুলো সেভড হয়ে যাবে। বৃষ্টি আপু আমাকে একটু জানাবেন যে কোড সহ স্ক্রিনটা কি শো করছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। কোডগুলো দেখা যাচ্ছে এখানে? হ্যাঁ, দেখা যাচ্ছে, সব দেখা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। আমরা আগে প্রথমে দেখে নিই যে এখানে কোন কোন ধরনের ডেটা সেট নিয়ে আমরা কাজ করতে পারি। সো সার্চ বারে গিয়ে সবগুলো এক্সপ্লোর করতে পারি, যে সারফেস টেম্পারেচার ডেটা, ক্লাইমেট ডেটা, তারপর এখানে এগুলো হচ্ছে কিছু র ইমেজের ডেটা যেমন ল্যান্ডসেট সিরিজ, সেন্টিনেল সিরিজের ডেটাগুলো আছে। উম তারপর এই যে কিছু ল্যান্ড কভারের ডেটা আছে। সো আপনাদের যে অ্যাপ্লিকেশন বা আপনারা যেটা নিয়েই কাজ করতে চান প্রথমেই আগে ডেটা সেট সম্পর্কে একটা ধারণা এখান থেকে নিয়ে নিতে পারেন। এটা খুবই ভালো একটা সোর্স যে কোনো ডেটা সেট নিয়ে খুব ভালো একটা ধারণা পাওয়ার জন্য। আপনারা শুরুতে এখানে এসেই সব ধরনের মানে কি কি ধরনের ডেটা সেট আমাদের কাছে এখন এভেলেবেল আছে এই মুহূর্তে, এর বাইরেও থাকতে পারে, তবে আমি বলবো যে যখন ডেটা সেট নিয়ে কাজ করা শুরু করবেন ওটা সম্পর্কে জানার জন্য এটা খুবই ভালো একটা স্টার্টিং এখান থেকে শুরু করা। এখানে ক্যাটালগ গুলোতে সিলেক্ট করলে আপনি এই যে কোনো একটা ডেটা সেট সম্পর্কে অনেক ভালোভাবে ডিসক্রিপশন দেয়া থাকে, কি কি ব্যান্ড ইউজ করা হয়েছে সেই সম্পর্কে এখানে বলে দেয়া থাকে। যেমন আমরা যে ডেটা সেটটা নিয়ে কাজ করবো এই যে ল্যান্ডসেট 8 লেভেল 2 ডেটা, আমি যদি এখানে ক্লিক করি অথবা এখানে ক্লিক না করেও আপনি যদি এখান থেকে ব্রাউজ করে নেন নাম লিখে, এখান থেকেও ডেটা সেট গুলো সব খুব ভালোভাবে ব্রাউজ করা যায়। এবং এখানে একটা অপশন আছে ওপেন ইন ক্যাটালগ। সো যে উইন্ডোটা একটু আগে ওপেন হয়েছিল সেই উইন্ডোটাই ওপেন হবে, এবং আপনারা ওখান থেকে দেখতে পারবেন যে এই ডেটা সেটের অনেকগুলো ডেসক্রিপশন দেওয়া আছে। যেমন এই যে এটা সেই উইন্ডোটাই ওখান থেকেই ওপেন হবে। এটা হচ্ছে কি কি ইনফরমেশন এখানে আছে, কোন ধরনের ইমেজ আছে, কত সাল থেকে, এখানে হচ্ছে ইয়ার দেয়া থাকে যে কোন সাল থেকে ডেটা সেট গুলো অ্যাভেলেবেল আছে।
এবং কালেকশন স্নিপেট এইটা খুবই কাজের একটা জিনিস, যে আপনি যখন এখানে ক্লিক করবেন, যেমন এক্সাম্পল যদি দেখতে চান, যখন এখানে রান করবেন আপনার ইমেজটা কি ধরনের, আপনাকে কি ধরনের ছবি দিচ্ছে ওটা খুব সুন্দর করে এখানে দেখা যাবে নিচে। আম, এগুলো সবগুলোই, এই বারগুলো সবগুলোই আপনি আপনাদের মতন আপনাদের ব্যবহার অনুযায়ী কাস্টমাইজ করে নিতে পারেন। এই যে ডেটা সেটের ইমেজগুলো অনেকটা এরকম হবে। তো আমরা যখন এখানে প্লেস, লোকেশন এবং ইয়ার্স, যেমন এটা হচ্ছে এখানে 2 মাসের ডেটা দেখা যাচ্ছে, 5 এবং 6 মে এবং জুন মাসের ডেটা। তো আপনি যখন এখানে ডেট গুলো চেঞ্জ করে দিবেন তখন হচ্ছে ওই ডেটে স্যাটেলাইট যে ইমেজ গুলো ক্যাপচার করেছে ওইটার ছবিগুলো এখানে দেখতে পাবেন। আচ্ছা, তারপরে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ব্যান্ডস গুলো। এখানে ব্যান্ডের নামগুলো কি হিসেবে দিয়েছে, আগের ল্যান্ডসেট ডেটাগুলোতে ব্যান্ডগুলো B1 B2 B3, এখন নতুন 2022 সালের পর থেকে নতুন ল্যান্ডসেট ইমেজগুলোর ব্যান্ডের নামগুলো চেঞ্জ করে দেওয়া হয়েছে। SR-B1 সবগুলো সেমই আছে, শুধু নামগুলো চেঞ্জ করে দিয়েছে। সো আমাদের এই নামগুলো ইম্পর্টেন্ট, কারণ আমরা যখন ভেজিটেশন ইন্ডিসেস ক্যালকুলেট করব তখন ব্যান্ডগুলো সিলেক্ট করে দেওয়া জরুরি। যেমন সবগুলো ব্যান্ড আমাদের প্রয়োজন নেই, আমরা আজকে যেই কাজটা করব সেটার জন্য আমাদের অনলি 3টা ব্যান্ড প্রয়োজন, যেমন SR-B2, SR-B4 এবং SR-B5, নিয়ার ইনফ্রারেড, রেড এবং ব্লু। So, এখান থেকে আমরা ব্যান্ডের ইনফরমেশন গুলো পেয়ে যেতে পারি। প্রত্যেকটা ডেটা সেটে এরকম করেই দেয়া থাকে, যে কোনো ডেটা সেট আপনারা এখান থেকে এক্সপ্লোর করে নিতে পারবেন, প্রপার্টিজ সম্পর্কে কিছু জানতে পারবেন। টার্মস অফ ইউজ হচ্ছে এটা, ওরা কিভাবে ব্যবহার করেছে, কিভাবে ব্যবহার করা যাবে যাবে না ওটা সম্পর্কে কিছু তথ্য দেয়া আছে। আমাদের জন্য মোটামুটি ইম্পর্টেন্ট হচ্ছে ডিসক্রিপশন, আমরা কোন কোন ডেট থেকে কাজ করতে, কোন কোন ডেটের ইমেজ অ্যাভেলেবেল আছে এবং কি কি ব্যান্ডস আছে, সেগুলো আমরা এখান থেকে এক্সপ্লোর করে নিতে পারি এবং কিছু আইডিয়া এখান থেকে নিতে পারি। কারণ এরপরে যখন আমরা ব্যান্ড নিয়ে কাজ করব আমাদেরকে এই এক্সাক্ট স্পেসিফিক এই নামগুলো দিয়েই ব্যান্ডগুলোকে সিলেক্ট করে দিতে হবে, যাতে এই ব্যান্ডগুলো নিয়েই এই ইঞ্জিনটা কাজ করতে পারে। আম, আচ্ছা, এরপর আমরা চলে যাই যে আমাদের আজকের কাজ নিয়ে আমরা কি কি করব। প্রথমেই হচ্ছে আমি এই ডেটা সেটে ইম্পোর্ট করে নিয়েছি গুগল আর্থ ইঞ্জিন থেকে সরাসরি। যখন আমি সার্চ দিয়েছি যে কোনো একটা ডেটা সেট, এই যে এখানে ইম্পোর্ট অপশন থাকে, ইম্পোর্ট করলে এটা এখানে ইম্পোর্ট হয়ে যাবে এবং আপনি চাইলে এখানে নামটা চেঞ্জ করে নিতে পারেন। আমি যখন লিঙ্ক শেয়ার করি তখন এই ইম্পোর্ট অপশনগুলো কিন্তু আপনাদের কাছে যাবে না, তাই হচ্ছে আমি আলাদা করে এখানে আবার ভেরিয়েবল নিয়ে এই কালেকশনটাকে উল্লেখ করে দিয়েছি, যাতে আপনাদের কাছে যখন কোডটা যায় এটা যাতে ইম্পোর্টের জন্য, ইম্পোর্ট ডেটা সেটের জন্য এই কোডটা স্টপ হয়ে না থাকে। আচ্ছা, প্রথমে হচ্ছে ডেটা সেটটা ইম্পোর্ট করে নিব। এরপর আমরা যেই জায়গা নিয়ে কাজ করব, স্পেসিফিক কোনো পয়েন্ট নিয়ে কাজ করলে করতে পারি, কোনো জিওগ্রাফি হলে ওটাও মেনশন করে দিতে পারি, ওটার জন্য আলাদা ডেটা সেট আছে। যদি আমরা কোনো ম্যাপ নিয়ে কাজ করতে চাই, যেমন এই ডেটা সেটটা, এই যে গ্লোবাল অ্যাডমিনিস্ট্রেটিভ ইউনিট লেয়ার্স, এই ডেটা সেটটা হচ্ছে, এই যে আপনারা এখানে দেখতে পাবেন ডেটা সেটটা আসলে দেখতে কেমন। এখানে সবগুলো জেলা, স্টেট, কান্ট্রি, এগুলো সবগুলোর বর্ডার দেওয়া আছে। আমরা এইখান থেকে যেই যে জায়গাটা নিয়ে, যদি আমরা বাংলাদেশ নিয়ে কাজ করতে চাই, বাংলাদেশ সিলেক্ট করলে এইখানে বাংলাদেশের উপরে আমি যখনই এই ডেটা সেটটা ইম্পোর্ট করে নিব, বাংলাদেশ সিলেক্ট করলে আমি এই যে রাইট সাইডে এখানে যখন আমি ইন্সপেক্টর টুল দিয়ে বাংলাদেশ সিলেক্ট করে দিব, তখন এখানে দেখা যাবে যে বাংলাদেশের অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলটা কত। আমরা ওখান থেকে এই যে এইখানে জিওমেট্রিতে, তখন ওটা জিওমেট্রি থাকবে না, ওটা থাকবে ফিচার কালেকশন। আমরা ফিচার কালেকশনে বাংলাদেশের ম্যাপটা অ্যাড করে নিতে পারি, তখন ওটা আপনাকে আর কোনো স্পেসিফিক জিওমেট্রিক বা লোকেশনের জন্য, ল্যাটিটিউড লঙ্গিটিউড লোকেশনের জন্য না, পুরো একটা এন্টায়ার ম্যাপের মধ্যে যতগুলো টাইল ছিল সেই টাইলগুলো অনুযায়ী আপনাকে ইমেজটা দিবে। তো আমরা আজকে ওটা করছি না, তাও আমি বলে রাখলাম যে যখন আপনারা ম্যাপ নিয়ে কাজ করবেন তখন কিভাবে এই যে জিওমেট্রি বা ফিচার কালেকশনটা অ্যাড করবেন। তারপর হচ্ছে ইমেজগুলোকে আমরা ফিল্টার করে নিব। আমরা শুধু এখানে 1 মাসের ইমেজটা নিব এবং 1 মাসের মধ্যে সবচেয়ে কম ক্লাউড কভারেজ যেটা আছে, এই যে সর্ট করেছি, ক্লাউড কভারেজ একদম কম থেকে লিস্ট থেকে হাইয়েস্টের দিকে যাবে এবং হচ্ছে মানে প্রথম যে সবচেয়ে কম ক্লাউড কভারেজের যে ইমেজ সেটা যেন আমরা দেখতে পারি, এটা আমরা এইভাবে ডেটা সেটটাকে ফিল্টার করে নিয়েছি। প্রিন্ট ইমেজ দিলে আমি এখানে দেখতে পাবো রাইট সাইডে যে
এই যে কনসোলে এখানে আমার এই ছবিটা হচ্ছে আমি পেয়েছি এই সবগুলো ফিল্টার দেওয়ার পরে। তাই প্রিন্ট যখন দিব, এই যে রাইট সাইডের কলামটা হচ্ছে সব প্রিন্টের যত অপশন আছে, প্রিন্ট দিলেই সবগুলো এই রাইট সাইডেই দেখাবে। এরপর হচ্ছে আমরা ব্যান্ডগুলো সিলেক্ট করে দিব। আজকে আমাদের কাজের জন্য লাগছে নিয়ার ইনফ্রারেড, রেড এবং ব্লু ব্যান্ড। আমরা একটু আগে ডেটা সেটে দেখেছি যে ব্যান্ডগুলোকে কি নাম দেয়া ছিল, তাই আমি এই যে ব্যান্ডগুলোর নাম এখানে উল্লেখ করে দিয়েছি। তারপর আছে আমরা কম্পিউট করব হচ্ছে নর্মালাইজ ডিফারেন্স ভেজিটেশন ইন্ডেক্স প্রথমেই। এটার কিছু কাজ, এটার একটা ফর্মুলা আছে। এখানে আমার ফর্মুলাটা দিতে হয়নি। আর্থ ইঞ্জিন এটা ক্যালকুলেট করতে পারে, কিন্তু পরের দুটো ফর্মুলা আমাকে দিতে হয়েছে। যেমন হচ্ছে এনহ্যান্স ভেজিটেশন ইন্ডেক্স এবং এই যে SAVI, মানে সয়েল অ্যাডজাস্টেড ভেজিটেশন ইন্ডেক্স, এগুলোর জন্য ফর্মুলাটা আমাকে দিয়ে দিতে হয়েছে, যাতে ও এখান থেকে ব্যান্ডগুলো থেকে ক্যালকুলেট করে নিতে পারে। এই ইন্ডিসেস গুলো দিয়ে ভেজিটেশন হেলথ, তারপর মানে ভেজিটেশন হেলথ ক্যালকুলেট করা যায় বা মেজার করা যায়। লাইট রিফ্লেক্টেন্সটা, আর্থ সারফেস থেকে লাইট রিফ্লেক্টেন্সটা মেজার করে। যেমন NDVI ম্যাপটা আমরা এখানে কালার প্যালেটও চুজ করে দিয়েছি, ব্লু, হোয়াইট এবং গ্রিন। আমরা যখন ম্যাপ দেখব তখন দেখা যাবে যে গ্রিন এরিয়াস গুলো হচ্ছে হেলদি ভেজিটেশন বোঝাবে এবং ব্লু এরিয়াস যেগুলো, ওগুলো হচ্ছে লো অথবা নো ভেজিটেশন বোঝাবে। এরপর NDVI লেয়ারের জন্য, NDVI ইমেজের জন্য একটা লেয়ার ক্রিয়েট করেছি। প্রত্যেকটার জন্য আলাদা করে একটা লেয়ার ক্রিয়েট করেছি, এবং আমি যখন রান করব তখন তিনটা লেয়ারই আমি একসাথে দেখতে পারবো। প্যারামিটার গুলো দিয়ে দিয়েছি আমি এখানে। সবগুলো ইমেজের জন্য মোটামুটি একই কালার প্যালেট ব্যবহার করেছি, কিন্তু তারপরে আপনি যখন দেখবেন যে ব্যান্ড গুলো ক্যালকুলেট করার পরে যখন আমাদের ম্যাপগুলো আসবে, সবগুলো কালারই ভিন্ন ভিন্ন দেখা যাবে। উম, আমি এই তিনটা ইন্ডেক্সের সবগুলোরই আমি কোন কোন ফর্মুলা ব্যবহার করেছি এগুলোর জন্য এটা আমার পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে দেওয়া আছে। এই প্রেজেন্টেশন স্লাইডটা আপনাদের সাথে শেয়ার করা হবে। সো এগুলো আসলে মনে রাখার প্রয়োজন নাই, ওগুলো ওখান থেকে আপনারা সরাসরি ব্যবহার করতে পারেন। আম, আচ্ছা, এখানে একদম লাস্ট লাইন যেটা, এই যে সবগুলো লেয়ার, এখানে SAVI এর জন্য একটা লেয়ার, তারপর EVI এর জন্য একটা লেয়ার এবং NDVI এর জন্য আরেকটা লেয়ার, টোটাল তিনটা লেয়ার ক্রিয়েট করেছি। এবং শেষে লিখেছি যে ম্যাপ সেন্টার অবজেক্ট। এইটা লিখেছি যে আমরা যখন রান করব তখন আমরা যে জায়গাটা সিলেক্ট করেছি ঠিক ওই জায়গাটাই যাতে আমরা নিচে দেখতে পারি, নিচে ম্যাপে দেখতে পারি, সেই জন্য হচ্ছে আমরা এই লাস্ট লাইনটা দেওয়া হয়েছে। আচ্ছা, এখানের ক্ষেত্রে আরেকটু বলে রাখি, যখন আমরা পয়েন্ট সিলেক্ট করব, যেমন আমি যদি ঢাকার কোনো একটা পয়েন্ট সিলেক্ট করতে চাই, ঢাকা, তখন আমি ইন্সপেক্টর দিব ঢাকা, অথবা কিশোরগঞ্জ আমি যদি সিলেক্ট করি, আমি এখানে কিশোরগঞ্জের ল্যাট লং দেখতে পারবো যে রাইট সাইডে। আমি শুধুমাত্র এই যে লংজিটিউড ল্যাটিটিউড এগুলো কপি করে এখানে পেস্ট করে দেবো, তখন আপনাকে শুধু এই জায়গা বরাবর যে টাইলটা আছে, স্যাটেলাইট যে ইমেজটা ক্যাপচার করেছে, ওইটারই রেজাল্ট পাবো। এবার যদি আমি আমার কোডটা রান করে দেখি, আমরা একটু দেখি, দেখা যাবে আমাদের এই যে এখানে লেয়ার গুলো, আমি যে লেয়ার গুলো অ্যাড করেছি তিনটা লেয়ারই এখানে শো করছে। আমরা যদি একটা একটা করে দেখি, এটা হচ্ছে প্রথমটা, এটা হচ্ছে সয়েল অ্যাডজাস্টেড ভেজিটেশন ইন্ডেক্স দেখাচ্ছে এই ম্যাপটা বা এই লেয়ারটা। এবং এই টাইলটাই হচ্ছে কিশোরগঞ্জ জেলার উপরে ছিল, তাই এটা দেখতে পাচ্ছি। আপনারা যখন নিজ নিজ জেলা নিয়ে কাজ করবেন, অথবা নিজে যে জায়গায় ছিলেন নিজের হোম ডিস্ট্রিক্ট নিয়ে কাজ করবেন, তখন দেখেন এই সিলেট নিয়ে যদি কাজ করেন, গোপালগঞ্জ, তারপর শেরপুর, এই পাশের যে টাইলগুলো ছিল ওই টাইলগুলোর রেজাল্টই আপনাকে এখানে দিবে যখন আমরা জিওমেট্রিটা চেঞ্জ করে দিব। এবং আপনারা ডিফারেন্ট ডিফারেন্ট ডেট দিয়েও কাজ করতে পারেন। যেমন আমি 2021 সালের মে মাসের ছবি নিয়ে কাজ করেছি। আমরা যখন ডেটা সেট দেখেছি, এখানে ডেটা সেটে 2013 সাল থেকে ছবি আছে, তো আপনারা 2013 থেকে এখন পর্যন্ত যে কোনো বছরের ছবি নিয়ে কাজ করতে পারেন।
আচ্ছা, তারপর এটা হচ্ছে এনহ্যান্স ভেজিটেশন ইন্ডেক্সের ম্যাপ দেখা যাচ্ছে, এবং এটা হচ্ছে এনডিভিআই। এই দুটো মোটামুটি সিমিলার, কিন্তু এটা হচ্ছে একটু ব্রাইট কালার দেখা যাচ্ছে, বাট দুটোরই মোটামুটি সেম, যে গ্রিন থাকলে হচ্ছে হেলদি ভেজিটেশন এবং ব্লু অথবা অন্য কালার হলে সেটা হচ্ছে যে লো, মানে তত লো ভেজিটেশন দেখাচ্ছে। এবার আমি একটু এই ম্যাপগুলোর কাজ সম্পর্কে এক্সপ্লেইন করি, আমাদের কেন এই ম্যাপগুলো দরকার এবং আমরা এই ম্যাপগুলো কোথায় ব্যবহার করতে পারি, এগুলোর অ্যাপ্লিকেশন গুলো। যেমন এনডিভিআই দিয়ে আমরা ভেজিটেশন হেলথ এবং এগ্রিকালচারাল কন্ডিশন কেমন সেটা মনিটর করতে পারি। তারপর যেসব এরিয়া ডিফরেস্টেটেড হয়ে গেছে অথবা রিফরেস্টেশন হয়েছে, ওই এরিয়াগুলো আইডেন্টিফাই করতে পারি এনডিভিআই ম্যাপ দিয়ে। তারপর এনহ্যান্স ভেজিটেশন ইন্ডেক্স দিয়ে আমরা হচ্ছে যেখানে ক্যানোপি গুলো ডেন্স, ওই এরিয়াগুলো আমরা লোকেট করতে পারি, এবং হচ্ছে এইটা প্রিসিশন এগ্রিকালচার, মানে কোন জায়গায় হচ্ছে আমাদের এগ্রিকালচারের ম্যানেজমেন্টের স্টেপ গুলো নিতে হবে এবং বায়োমাস এস্টিমেশনের জায়গাগুলো খুঁজে বের করা, সেটা হচ্ছে আমাদেরকে ইভিআই ম্যাপ দিয়ে সাহায্য করবে, ওটার কাজে লাগাতে পারি। এবং সয়েল এডজাস্টেড ভেজিটেশন ইন্ডেক্সটা হচ্ছে আমাদেরকে অ্যারিড এবং সেমি অ্যারিড রিজনের মধ্যে ভেজিটেশন ট্র্যাক করতে হেল্প করে। তারপর সয়েল ব্রাইটনেস, এরপর হচ্ছে ব্যারেন এরিয়াস এর মধ্যে, মানে খালি জায়গার মধ্যে আমাদের ভেজিটেশন কিভাবে ইমপ্রুভ করা যায়, সেই কাজে আমরা এই সয়েল এডজাস্টেড ভেজিটেশন ইন্ডেক্সটা ব্যবহার করতে পারি। আম, মোটামুটি এগুলো হচ্ছে বেসিক অ্যাপ্লিকেশন। আরো ডিপ, মানে আরো ডিটেলসে যখন এইসব নিয়ে কাজ করা হয় বা জানা যাবে, সবাই তো একই ধরনের ডেটা নিয়ে অথবা একই ধরনের ইমেজ নিয়ে কাজ করবেন না, একই ধরনের এরিয়া নিয়ে কাজ করবেন না, যখন হচ্ছে প্রত্যেকটা আলাদা, এগুলো হচ্ছে কিছু বেসিক অ্যাপ্লিকেশন এই যে ভেজিটেশন ইন্ডিসেস নিয়ে কাজ করার। সো আপনারা যখন এগুলো নিয়ে কাজ করবেন আরো বিস্তারিত জানতে পারবেন। আমরাও আশা করবো আমাদের পরবর্তী যে ইভেন্টগুলো বা ওয়ার্কশপগুলো, এগুলোতে আরো ডিটেলসে আমরা যে কাজগুলো এখন করছি আরো ডিটেলসে যাতে আপনাদেরকে এই কাজগুলো সম্পর্কে জানাতে পারি। আহ, আপনাদের আপনাদের একটা প্র্যাকটিস আছে এই সেশনের উপরে। সো প্র্যাকটিসটাতে কিছুই না, খুবই সিম্পল একটা প্র্যাকটিস। সেটা হচ্ছে আপনারা একই ডেটা সেট নিয়ে কাজ করতে পারেন অথবা আপনাদের পছন্দ মতো ডেটা ক্যাটালগ থেকে ব্রাউজ করে যে কোনো একটা ডেটা নিয়ে কাজ করতে পারেন। আপনাদেরকে দুটো জিনিস চেঞ্জ করতে হবে, একটা হচ্ছে সবাই নিজ নিজ হোম ডিস্ট্রিক্ট নিয়ে, হোম ডিস্ট্রিক্টের ল্যাটিটিউড লঙ্গিটিউড নিয়ে এখানে হচ্ছে কপি পেস্ট করবেন, যাতে আপনাদের ওই হোম ডিস্ট্রিক্টের যে টাইলগুলো আছে ওইটার ইমেজটা আপনারা নিতে পারেন, এবং আপনাদের পছন্দ মতো ডেটটা চেঞ্জ করে দিবেন। যে ডেট গুলো নিয়ে বা যেই মাস অথবা যেই দিন, দিন না, আমরা সবসময় এখানে মাসই সিলেক্ট করি কারণ প্রত্যেক দিনের ইমেজ থাকে না। সো আমরা যে কোনো মাসের অথবা আপনি এক বছরের ডেট নিয়ে এখানে ডেটটাও চেঞ্জ করে দিবেন, এবং আপনাদের যে ম্যাপগুলো আসে এখানে যে লেয়ার গুলো থাকবে, আপনারা যে চেঞ্জেস গুলো এনেছেন, চেঞ্জেস গুলো মোটামুটি এই ইমেজেই থাকার কথা, এখান থেকে একটি স্ক্রিনশট, এবং আপনাদের যে লেয়ার গুলো এসেছে ওখান থেকে এই প্ল্যাটফর্মের, পুরো প্ল্যাটফর্মের একটা স্ক্রিনশট নিয়ে হচ্ছে গুগল ফর্ম আপনাদেরকে দেয়া হবে সেশনের শেষে। ওই গুগল ফর্মে আপনারা এটা সাবমিট করবেন। একেবারেই সিম্পল কাজ। কোডটা অলরেডি দেয়া আছে, আপনারা রান করবেন, রান করার পরে আপনাদের পছন্দ মতো এই ডেটা সেট চেঞ্জ করে নেবেন, আপনাদের জায়গা চেঞ্জ করে নেবেন, এবং যে বছর, যে মাস, ওটা এই অংশটুকু এবং পুরো অংশটুকুর একটা ছবি, দুটো ছবি আমাদেরকে সাবমিট করবেন। উম, আচ্ছা, এতটুকুই ছিল আমাদের হ্যান্ডস অন সেশন। আচ্ছা, আমি একটু কিছু বলতে চাই, সেটা হচ্ছে আমাদের এই সেশনটা মূলত আমরা দেখাতে চেয়েছি যে পাইথন বা ধরেন গুগল আর্থ ইঞ্জিন
ক্যাগল, এগুলোর মাধ্যমে আমরা কিভাবে কাজ করতে পারি। আমাদের যে আগে জিওসার্টিফাই ছিল সেখানে আমরা মূলত কিউজিআইএস নিয়ে কাজ করেছিলাম। তো গত জিওসার্টিফাইতে আমাদের জিওসার্টিফাই সেশনের পরে আমরা একটা হোমওয়ার্ক দিয়েছিলাম, যেখানে কিনা প্রত্যেককেই হচ্ছে এই হ্যান্ডস অন এক্সারসাইজ গুলো করে তাদের আউটপুট ইমেজ গুলা আপলোড করতে হয়েছিল হোমওয়ার্কের মধ্যে। এবছরও আমরা হচ্ছে একই কাজ করব। আমাদের এই প্রেজেন্টেশন শেষে আমরা এক সপ্তাহের মধ্যে আপনাদেরকে একটা হোমওয়ার্ক গুগল ফর্ম পাঠিয়ে দিব, যেখানে কিনা কিছু এমসিকিউ থাকবে এবং হ্যান্ডস অন এক্সারসাইজ থাকবে, যেগুলা কিনা আমরা গতকাল এবং আজকে দেখিয়েছি সেগুলোর উপর। আপনারা সেই এমসিকিউ গুলা ফিল আপ করে সাথে আপনাদের এই এক্সারসাইজ গুলা আপনারা প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করে এই 2 উইকস এর মধ্যে ফেব্রুয়ারি 10 তারিখের ভেতরে আপনারা আপনাদের এই এক্সারসাইজ গুলা করার পর যে ম্যাপ গুলা থাকবে সেগুলা ইদার আপনারা সেভ করবেন যে কোনো ফরম্যাট, পিএনজি অথবা জেপিজি ফরম্যাট, অথবা স্ক্রিনশট নিয়ে সেটা গুগল ফর্মে আপলোড করে তারপর আমাদেরকে সাবমিট করবেন। আমরা আপনাদের প্রত্যেকটা হোমওয়ার্ক ইভালুয়েট করব, করে আমরা আপনাদেরকে ইন্ডিভিজুয়াল ফিডব্যাক দিব। আর ইন দ্য মিন ওয়াইল যদি আপনারা এই হোমওয়ার্ক করার সময় যদি কোনো ডিফিকাল্টিজ ফেস করে থাকেন, আপনারা আমাদের আর্থিনের জিমেল অ্যাড্রেসে মেইল করতে পারেন। আমরা আপনাদেরকে সেই ইমেলের মাধ্যমেই আমরা আপনাদের প্রশ্নগুলোর অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর এখন যদি আপনারা এই আর্ট ইঞ্জিনের এক্সারসাইজটা করে থাকেন, কেউ যদি কোনো প্রবলেম ফেস করে থাকেন, কাইন্ডলি প্লিজ জানাবেন। আমরা আপনাদেরকে অ্যান্সার দিয়ে সাহায্য করব সমস্যাগুলো সমাধান করার। আর এরপরে হচ্ছে আমাদের কিউএনএ সেশনটা আমরা কিছুক্ষণের মধ্যে শুরু করব, যেখানে কিনা আপনারা আপনাদের এই কোর্স ডেমনস্ট্রেশন নিয়ে কথা বল, কোশ্চেন থাকলে সেগুলা করতে পারবেন, অথবা রিসার্চ রিলেটেড অথবা রিমোট সেন্সিং নিয়ে যে কোনো টপিক নিয়ে যদি আপনাদের এই অবশ্যই রিসার্চ বেসড টপিক নিয়ে যদি কোনো কোশ্চেন থেকে থাকে আপনারা আমাদের করতে পারেন। আমরা 4 জন এখানে উপস্থিত রয়েছি আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য। তো আশা করব আপনারা শাইনেস ভুলে গিয়ে আপনারা এই মুহূর্তটার চেষ্টা করবেন ইউটিলাইজ করার, যাতে করে আপনাদের যে কোনো কোশ্চেন, don't think any question is stupid. Every question is a really good question because it can help you to enhance your knowledge. So আশা করি আপনারা কোশ্চেন করবেন আমাদেরকে এবং আমরা আপনাদের উত্তরগুলো দিতে পারবো। তো আমরা কিউএনএ সেশনটা ধরেন ডিপেন্ডিং অন ইউর অ্যামাউন্ট অফ কোশ্চেন we can stay like 15 minutes to 20 minutes. So if you have any questions, please let us know. বৃষ্টি আসসালামু মালিক, আলাইকুম আপু। ওকে, হ্যালো ওয়ালাইকুম আসসালাম। আপু, ওই যে গুগল আর্থ ইঞ্জিনে যেটা দেখালো ওই আপু, তো ওটা কি স্ক্রিপ্টটা পাওয়া যাবে? নাহলে তো আমরা প্র্যাকটিস করে বুঝতে পারবো না যে আসলে সঠিক হচ্ছে না ভুল হচ্ছে। হ্যাঁ, আমি স্ক্রিপ্টটা দিয়ে দিব। আমি একটু আমার স্ক্রিনটা সম্ভবত হ্যাঁ এখনো হ্যাঁ, দেখা দেখা যাচ্ছে যাচ্ছে, দেখা যাচ্ছে দেখা একটু যাচ্ছে। জানাবেন কাইন্ডলি। আচ্ছা, এখানে হচ্ছে আমি যে ফর্মুলাগুলো কথাগুলো বলেছিলাম যে আমরা ওখানে কি কি ফর্মুলা ব্যবহার করেছি, এগুলো আমি ফর্মুলাগুলো এখানে দিয়ে দিয়েছি। সো মেমোরাইজ করার কোনো প্রয়োজন নেই। আমরা এগুলো ব্যবহার করি কিভাবে আমরা এনডিভিআই, ইভিআই এবং এসএভিআই ম্যাপ, এটা হচ্ছে একেবারেই বেসিক কিভাবে এই ম্যাপগুলো বানানো যায়। এবং এই পাওয়ার পয়েন্টে হচ্ছে আচ্ছা, এখানে এই পাওয়ার পয়েন্টে হচ্ছে এটা হচ্ছে সামারি, আমরা আজকে কি কি করেছি তার একটা সামারি দেয়া আছে। এবং এইখানে হচ্ছে আমি এই পাওয়ার পয়েন্টে যে কোডটা আছে, কোডের স্ক্রিপ্টের লিঙ্কটা এখানে দেয়া আছে, আপনারা এখান থেকে অ্যাক্সেস করতে পারবেন। এছাড়াও চ্যাট বক্সে লিঙ্কটা এখনো দেয়া আছে, আপনারা চাইলে ওখান থেকেও অ্যাক্সেস করতে পারেন। যদি আপনাদের লিঙ্ক অ্যাক্সেস করা নিয়ে কোনো প্রবলেম হয় আমাকে কাইন্ডলি জানাবেন, আমি পুরো স্ক্রিপ্টটা চেষ্টা করব কোনো ওয়ার্ড ফাইলে শেয়ার করে দিতে। আপনারা ওখান থেকে কপি পেস্ট করে নিয়ে যাতে ইন্টারফেসে পেস্ট করে নিলেই আপনারা ওটা রান করতে পারেন। ধরুন আপনি ঢাকার এই জায়গাটি নিয়ে কাজ করবেন। এখানে যখন আচ্ছা, এটা নর্মালি হচ্ছে এমন থাকে, যখন আপনি যেই জায়গাটা সিলেক্ট করতে চান, মানে যেই জায়গাটা চেঞ্জ করবেন অথবা যেই জায়গা নিয়ে কাজ করবেন, আপনি ইন্সপেক্টর ক্লিক করবেন। তারপর ঢাকা ক্লিক করার পরে এখানে আপনি দেখবেন যে
এখানে আমার লেয়ার গুলো রান দেয়া, তাই এমন দেখাচ্ছে। এই যে পয়েন্টস, এই পয়েন্ট গুলো চেঞ্জ হয়ে যাবে এখানে। এটা হচ্ছে ঢাকার ল্যাটিটিউড এবং লঙ্গিটিউড দেখাচ্ছে। তো আপনি শুধুমাত্র এই যে প্রথমটা হচ্ছে লঙ্গিটিউডের জন্য, পরেরটা হচ্ছে ল্যাটিটিউডের জন্য, আপনি এখান থেকে কপি করে জাস্ট পেস্ট করে নেবেন। এরপর রান করলে আপনার ইমেজগুলো এখানে দেখাবে। ঢাকার উপরে যে টাইলটা ছিল, যে ইমেজগুলো ছিল, ওটা শো করছে। সো আপনারা নিজ নিজ ডিস্ট্রিক্ট নিয়ে কাজ করলে আপনাদের ভিন্ন ভিন্ন ছবি আসার কথা। যারা এই জায়গার মধ্যে আছেন, মানে এই টাইলের উপরে বা নিচে, যেটাই বলি, এখানে আছেন, তাদেরগুলো মোটামুটি সিমিলারই আসবে, বাট এগুলো একটু ডিফারেন্ট আসতে পারে। তবে আমরা 3টা লেয়ার বা 3টা ম্যাপ মোটামুটি একই ধরনেরই দেখতে পাওয়ার কথা। সো কেউ যদি এখন প্র্যাকটিস করে থাকেন নিজের হোম ডিস্ট্রিক্ট কিভাবে চেঞ্জ করবেন, আহ ওইটা শুধুমাত্র এখানে ল্যাটিটিউড এবং লঙ্গিটিউডটা চেঞ্জ করে নেবেন। ইন্সপেক্টর টুলে গিয়ে ক্লিক করলেই, যেমন বগুড়া, এই টাইলটা বগুড়ার উপরে না, সো এই বগুড়ার জন্য হচ্ছে অন্য একটা টাইল বা অন্য একটা ছবি। তো বগুড়া ক্লিক করলে এখানে বগুড়ার ল্যাটিটিউড এবং লঙ্গিটিউড আসবে। আমরা এখান থেকে কপি পেস্ট করে নিয়ে যদি রান করি, তাহলে এই জায়গাটার উপরে যে ছবিটা ছিল বা ইমেজ পাওয়ার কথা, ওটা শো করবে। হ্যাঁ, সাখাওয়াত, আপনি কিছু বলবেন? আপু হচ্ছে কালকে আমরা একটা মডেলের জন্য কোন ডাটাগুলো আমরা হচ্ছে রাখবো সেটার জন্য আমরা একটা এক্সপ্লোরেটরি অ্যানালাইসিস করছিলাম। তো সেখানে আমরা হুম কোরিলেশন দেখছিলাম, যেগুলো হচ্ছে স্ট্রং কোএফিসিয়েন্ট দেখাচ্ছে বা 0.9 এর উপর, আমরা ওইগুলাকে রাখছিলাম। তো হুম হুম আমি হচ্ছে একটা অবজারভেশনের জন্য একটা ডেটা সেটের উপর আমি কাজ করলাম। তো যেখানে আমার টার্গেট ভ্যালুর সাথে হচ্ছে বাকি ভ্যারিয়েবল গুলো হচ্ছে প্রায় সবগুলাই 0.6 বা হচ্ছে 0.5 এমন দেখাচ্ছে। তো সেক্ষেত্রে কি আমরা হুম। এটাকে স্ট্রং এনাফ ধরতে পারবো কিনা বা এগুলোকে আমরা সিলেক্ট করতে পারবো কিনা? ওকে, দ্যাটস আ গুড কোশ্চেন। আমারও ঠিক এরকমই একটা সিচুয়েশন ছিল, যেখানে আমি একটু আগে যে আপনাদেরকে এক্সেল শিটে যে গ্লোবাল ডাটা সেটটা দেখিয়েছি, বা গতকাল আমি উল্লেখ করেছি যে আমার একটা গ্লোবাল ডাটা সেট রয়েছে। সেখানে হচ্ছে আমি আমার ভ্যারিয়েবল গুলো নিয়ে কাজ করেছিলাম, এবং এই এক্সপ্লোরেটরি ডাটা অ্যানালিসিস এর মাধ্যমে আমি দেখলাম যে আমার 7,000 ডাটার মধ্যে আমি মাত্র 1,000 ডাটা ইউজ করতে পারছি, 6,000 ডাটা আমি ইউজ করতে পারছি না। সেই পার্টিকুলার কেসেই আমার এক্সপিরিয়েন্স, দেন আমি বিভিন্ন ব্যান্ডের হচ্ছে নর্মালাইজ ডিফারেন্স ইন্ডেক্স গুলো দেখার চেষ্টা করি। আমার এইম হচ্ছে খুঁজে বের করা, যেহেতু আমার ব্যান্ডের ডাইরেক্ট ব্যান্ডের সাথে আমার ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের রিলেশনশিপটা খুবই উইক, আমি যদি ডিফারেন্ট ব্যান্ড গুলার কম্বিনেশন ইউজ করি, whether that correlation increases or not. তো এরকম একটা অ্যানালিসিস আমি করার পর দেখলাম যে আমার একটা ব্যান্ড বা সিঙ্গেল ব্যান্ড রেশিও আমাকে মডারেট একটা কোরিলেশন দেখাচ্ছে। তো পরে আমি চুজ করলাম, যেহেতু আমাকে কেউই স্ট্রং রিলেশনশিপ দেখায় নাই, আমি একটা থ্রেশহোল্ড তৈরি করলাম। আমার থ্রেশহোল্ডটা আমি সেট করলাম হচ্ছে 0.55, এবং যে ব্যান্ড এবং ব্যান্ড রেশিও গুলা আমাকে 0.55 এর বেশি কোরিলেশন দেখাচ্ছে, আমি শুধুমাত্র তাদেরকেই সিলেক্ট করলাম আমার মডেল ডেভেলপমেন্টের জন্য। তো এটা আসলে নির্ভর করে আপনি কতটুকু ফ্লেক্সিবল হতে পারেন, এবং আপনার ডাটাটা আসলে কতটুকু অ্যাকিউরেট হওয়া উচিত আপনার মডেলের জন্য। এটার উপর বেস করে হচ্ছে আপনি ডিসিশন নিতে পারেন যে আপনি কতটুকু থ্রেশহোল্ড ইউজ করবেন। যেমন আমার ক্ষেত্রে আমার দরকার হচ্ছিল যে আমার ওয়াইড রেঞ্জ অফ ডাটা দরকার। এখন আমি যদি খুব কনজারভেটিভ হই, যে আমি স্ট্রং রিলেশনশিপ না দেখলে আমি আমার মডেলে তাকে ইনপুট দিব না, বা আমি তাকে ফিচার হিসেবে ব্যবহার করব না, সেক্ষেত্রে দেখা যাবে আসলে আমার মডেলটা কাজ করবে না। মেশিন লার্নিং মডেল আসলে দে আর স্মার্ট এনাফ টু আন্ডারস্ট্যান্ড দ্য কোরিলেশন। তো এই জন্য আমি যদি পুরোপুরি কনজারভেটিভ না হয়ে আমি যদি একটু ফ্লেক্সিবল হই, আমি যদি
মডারেট কোরিলেশন ওয়ালা ফিচার গুলাও যদি আমার মডেলে ব্যবহার করে থাকি, তাহলে কিন্তু আমার মেশিন লার্নিং মডেল স্টিল they can find out the correlation, and then they can do the training and predict your target variable. এখানে আমি তো একটা জিনিস একটু অ্যাড করি। উনি যেহেতু বলেছেন এটা কিন্তু একটা ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর। যদি সবারই রিলেশনটা একই রকম হয়, তাহলে কিন্তু সেখানে মাল্টিকলিনিয়ারিটির একটা সুযোগ থেকে যায়। সেক্ষেত্রে অবশ্যই তাদের ইন্টারনাল মানে যেসব ফিচার রয়েছে, অর্থাৎ আপনার ক্ষেত্রে যেসব ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল আছে, সেগুলো তাদের নিজেদের মধ্যে কোনো ধরনের সম্পর্ক আছে নাকি সেটাই একবার চেক করে নিতে হবে, যেটাকে বলা হয় মাল্টিকলিনিয়ারিটি। হ্যাঁ, এই ক্ষেত্রে যদি দেখা যায় যে এদের নিজেদের মধ্যে খুব স্ট্রং রিলেশন আছে, সেক্ষেত্রে কিন্তু আপনার একটা ডিসিশন নেওয়ার সুযোগ আছে, সেক্ষেত্রে আপনি যে কোনো একটা বাদ দেওয়ার সুযোগ আছে। হ্যাঁ, যেহেতু আপনি বলেছেন যে সবগুলোর সাথেই অলমোস্ট আপনি বললেন যেমন 0.6, হ্যাঁ, এটা তো স্ট্রং রিলেশনশিপ, এবং সবার যদি একই রকম রিলেশন থাকে তখনই কিন্তু সন্দেহের উদ্রেক হবে। সুতরাং এই জিনিসটা অবশ্যই একটা মানে ওয়ার্নিং, আগে এটা চেক করে নিতে হবে মাল্টিকলিনিয়ারিটি আছে নাকি নাই। আপু that's a বিষয়টা good মনে point. হয় আরেকটু যদি ক্লিয়ার করতেন, মাল্টিপল লিনিয়ারিটি বলতে এখানে কি বুঝাইছিলেন? মানে যেসব ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল গুলো আছে, অর্থাৎ আপনার আপনি তো একটা জিনিস প্রেডিক্ট করতে চাচ্ছেন, রাইট? তো সেটার জন্য আপনার একাধিক ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল আছে, মানে আমরা যেটাকে ফিচার বলি মেশিন লার্নিং এর ক্ষেত্রে। হ্যাঁ, তো মেশিন লার্নিং এর ক্ষেত্রে আমরা যখন কিনা এরকম চিন্তা করি, বা নর্মাল রিগ্রেশনের ক্ষেত্রেও আমরা এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ, যখন কিনা একই ধরনের বা একই রকম দেখা যায়, ধরলাম যে আমরা পলিউশনের সাথে আমার একাধিক ফিচারের বা একাধিক ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের একই রকমের রিলেশনশিপ, যে আমি দেখতে পাচ্ছি যে হ্যাঁ, উইন্ডোরও 0.6, আবার দেখলাম টেম্পারেচার, মানে এক্সাম্পল যে টেম্পারেচারেরও দেখলাম যে ঠিক 0.6 রিলেশনশিপ, অর্থাৎ এই দুইটাই একইভাবে পলিউশনকে প্রেডিক্ট করছে। তার মানে যখন কিনা এই ধরনের ব্যাপারগুলো হয়, তখন যারা কিনা মানে আরো বড় পর্যায়ে আপনার পেপার যে রিভিউ করবে, সে সাথে সাথে বুঝে ফেলবে যে না, সে এখানে ফিচার ইঞ্জিনিয়ারিং এ একটু ভুল করেছে, নিশ্চয়ই ফিচারদের মধ্যে নিজেদের মধ্যে একটা স্ট্রং রিলেশন আছে। তো তখন কিন্তু আপনার প্রেডিকশনে একটু সমস্যা হবে। মানে যে একই রকম রিলেশন মডেলটাকে অন্যদিকে নিয়ে যাবে, মানে ডাইভার্ট করবে, আপনার মডেলটা তখন স্ট্রং হবে। জেনারেলাইজ করার জন্য আপনাকে যে কোনো একটাকে তখন চুজ করতে হবে, আপনাকে তার আগে চিন্তা করে নিতে হবে যে এদের নিজেদের মধ্যে কোনো রিলেশন আছে কিনা। আপনি হয়তো জানবেন, মিশমার যে প্রথম সেশনটা ছিল, ও কিন্তু একটা দেখিয়েছিল যে এটা যে আর্টের মতন, যে তাদের নিজেদের মধ্যে রিলেশন আছে নাকি নাই। এই জিনিসটা ওরও হিট ম্যাপে আমরা যেটা দেখেছি যে এদের নিজেদের মধ্যে, অর্থাৎ ভ্যারিয়েবল গুলো নিজেদের মধ্যে কোনো ধরনের রিলেশন আছে নাকি নাই, সেটাও চেক করার কিন্তু সুযোগ আছে। আমরা হিট ম্যাপ থেকে খুব ইজিলি কিন্তু এই জিনিসটা দেখতে পারি। আচ্ছা, এক্ষেত্রে যেটা করণীয় সেটা হচ্ছে কোনো মডেলের ক্ষেত্রে বা এটাও আবার ডিপেন্ড করে আপনার প্রবলেম স্টেটমেন্টটা কি সেটা। কোনো মডেলের ক্ষেত্রে দেখা যায় যে এই মাল্টিকোলিনিয়ারিটি যে কনসেপ্টটা, এটা কিছুটা অ্যালাউড, আবার কোনো মডেলের ক্ষেত্রে এটা প্রবলেম তৈরি করে। তো আপনি যে মডেলটা ব্যবহার করতে চাচ্ছেন, আপনাকে এটা দেখতে হবে যে আপনার এই মডেলটা যদি মাল্টিপল কোলিনিয়ারিটি প্রবলেম থেকে থাকে, তাহলে আপনার মডেলটা কিভাবে বিহেভ করবে, মানে আপনি যে মেশিন লার্নিং মডেল নিয়ে কাজ করছেন, সে কিভাবে এটা বিহেভ করবে এটার সাথে। যেমন ধরেন যে যদি আপনি নর্মাল অ্যাডভান্সড মেশিন লার্নিং যে মডেলগুলো রয়েছে, লাসো, রিচ অথবা ইলাস্টিক নেট অথবা ধরেন কার্নেল রিচ সাপোর্ট ভেক্টর, এই ধরনের যে মেশিন লার্নিং মডেলগুলো রয়েছে, সেখানে যদি আপনি এমন ফিচার দেন যাদের মধ্যে মাল্টিকোলিনিয়ারিটি রয়েছে, এক্ষেত্রে আমি যেটা বলতে চাচ্ছি যে ফিচার ভেরিয়েবলের মধ্যকার যে সম্পর্ক, যদি ওরা একজন আরেকজনকে খুব বেশি প্রভাবিত করে, তখন এই ধরনের ডাটা দিয়ে যদি আপনি আপনার মডেলটা ট্রেন করেন, দেখা যেতে পারে যে আপনার মডেল হয়তো আপনাকে আউটপুট দিচ্ছে,
বাট আপনার রেজাল্টটা বা আপনার মডেলটা আসলে সব সময় একই আচরণ করছে না। অনেক সময় দেখা যায় যে মেশিন লার্নিং মডেলের ক্ষেত্রে আর স্কোয়ার ভ্যালুটা নেগেটিভ দেখায়, যেটা কিনা আসলে সম্ভব না, বাই ডেফিনিশন এটা সম্ভব না। কিন্তু মেশিন লার্নিং মডেলে আপনি অনেক সময় রান করার পর যখন ইভালুয়েশন ম্যাট্রিক্সটা অ্যানালাইসিস করবেন, তখন অনেক সময় দেখা যায় যে আর স্কোয়ার ভ্যালুটা নেগেটিভ। ইট মিনস দ্যাট আপনার ফিচার ভেরিয়েবলে কোনো একটা প্রবলেম ছিল, যে কারণে কিনা আপনার মডেলটা আপনার ডেটার সাথে ঠিক মতো কোঅর্ডিনেট করতে পারেনি। তো আবার ধরেন যদি র্যান্ডম ফরেস্ট বা গ্রেডিয়েন্ট বুস্টিং বা আমি যদি ডিপ লার্নিং নিউরাল নেটওয়ার্ক নিয়ে কথা বলে থাকি, সেসব ক্ষেত্রে মাল্টিকোলিনিয়ারিটির আসলে প্রভাবটা খুব বেশি না, কারণ এই মডেলগুলা দে আর দে আর অ্যাডভান্সড এনাফ টু আন্ডারস্ট্যান্ড দ্য ডিফারেন্সেস and they can do some weighing among your features. For example, আপনি যদি র্যান্ডম ফরেস্ট ব্যবহার করে থাকেন, আপনি ফিচার ইম্পর্টেন্স ম্যাপিং করতে পারেন। সেখানের মধ্যে ও আপনাকে দেখাই দিবে যে আপনার এই মডেলের মধ্যে কোন ফিচারটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আপনি যদি গ্রেডিয়েন্ট বুস্টিং ব্যবহার করে থাকেন অথবা আপনি যদি এক্সট্রিম গ্রেডিয়েন্ট বুস্টিং ব্যবহার করেন, আপনি সেক্ষেত্রেও কিন্তু আপনার ফিচার ইম্পর্টেন্স ম্যাপ বলে একটা অপশন আছে, সেটা আপনি ব্যবহার করতে পারেন এবং সেটার মাধ্যমে আপনার ফিচারটা কোনটা বেশি গুরুত্বপূর্ণ এবং কে কতটুকু ইনফ্লুয়েন্স করছে আপনার মডেলটাকে, সেটা আপনি দেখতে পারেন। এখন আমি যদি আবার একটু পিছনে যাই, পিছনে গিয়ে যদি আমি একটু ব্যাখ্যা করি, আমি আমার স্ক্রিনটা একটু শেয়ার করছি। আমি যদি ব্যাখ্যা করি, যেমন ধরেন আমি বললাম সাপোজ আমার এখানে আমি আমার টার্বিডিটি ভ্যারিয়েবলের সাথে, দ্যাটস অ্যানাদার এক্সাম্পল ফ্রম অ্যানাদার ডেটা সেট। টার্বিডিটি ভ্যারিয়েবলের সাথে আমি আমার সবগুলা ব্যান্ডের একটা কোরিলেশন অ্যানালিসিস করলাম। আমি কোরিলেশন অ্যানালিসিস করে দেখলাম যে আমার B1, B2, B3 they have correlation less than 0.5, so they are weak. Then I can see that B4, B5 they have moderate relationship. These are I can say strong relationship. So B6, B7, B8, B8, all of them have strong relationship. That's a linear relationship. But I should also take a look if they have any non-linear relationship or not. And that is why I plotted the non-linear relationship between my feature and my dependent variable. এখানে এসে আমি দেখলাম যে আমার B1, B2, B3 যেটা কিনা উইক রিলেশনশিপ দেখাচ্ছিল লিনিয়ার কোরিলেশনের ক্ষেত্রে, আমি যখন কিনা নন লিনিয়ার কোরিলেশন দেখলাম, তখন দেখা যাচ্ছে যে ওদের কোরিলেশনটা কিন্তু 0.5 কে ক্রস করে পড়ছে। মানে এখন আর তারা উইক নাই, তারা কিন্তু মিডিয়াম রিলেশনশিপের মধ্যে পড়ছে। তার মানে আপনার যে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল তার সাথে আপনার ফিচার ভেরিয়েবল নন লিনিয়ার ভাবে সম্পর্কযুক্ত। তো আপনি যে বললেন যে আপনার এখানে সব দেখাচ্ছে যে মিডিয়াম স্ট্রেংথ রিলেশনশিপ, আপনি যদি লিনিয়ার রিলেশনশিপ ইভালুয়েট করে থাকেন, আমি আপনাকে সাজেস্ট করবো যে আপনি নন লিনিয়ার রিলেশনশিপটা একবার ইভালুয়েট করে দেখেন যে ওদের রিলেশনশিপটা চেঞ্জ হচ্ছে নাকি। দেন আপনি যদি ইন্টারেস্ট ফিল করেন, তখন আপনি যেটা করতে পারেন, লেট মি গো টু দিস প্লট হিয়ার। আমি যেটা করেছি যে ব্যান্ড 1 থেকে ব্যান্ড 8A, যেগুলো এখানে সেন্টিনেল-2 এর ব্যান্ড, তার প্রত্যেকটার আমি রেশিও গুলার সম্পর্ক দেখার চেষ্টা করলাম। আমি এবার যেটা করলাম যে এখানে B2/B1 এই ব্যান্ডের সাথে আমার টার্বিডিটি সম্পর্ক কিরকম, B3/B1 এর সাথে টার্বিডিটি সম্পর্ক কিরকম, এভাবে আমি প্রত্যেকটা ব্যান্ড রেশিওর সম্পর্কটা একবার ইভালুয়েট করে নিলাম, যাতে করে আমি কোনো পসিবল সিনারিওকে ওভারলুক করে না যাই। এবার আমি ডিসিশন নিতে পারি, যেমন ধরেন এখানে আমি দেখতে পাচ্ছি যে আমার 0.8 ক্রস করেছে হচ্ছে এই ব্যান্ডটা, যেটা কিনা B8/B3, আর কোন ব্যান্ড কিন্তু আমার 0.8 কোরিলেশন ক্রস করেনি। তার মানে আমার একমাত্র এই এতগুলা ব্যান্ডের মধ্যে
B8 যেটা কিনা স্ট্রং কোরিলেশন দেখাচ্ছে B8A by B3. So among all these options, I can choose B8A by B3. The band ratio between the near infrared and the green band can be used as my feature variable for my machine learning model. তো আপনি আসলে আমি বলবো যখন কিনা আপনি মেশিন লার্নিং মডেলটি ডেভেলপ করবেন তখন অবশ্যই চেষ্টা করবেন যেন আপনি সবগুলো সিনারিও পর্যবেক্ষণ করেন, সবগুলো সিনারিও যেন কনসিডার করেন আপনার মডেলটা ডেভেলপ করার আগে ফিচার ইঞ্জিনিয়ারিং এর সময়। এভাবে তারপর আপনি একটা রোবাস্ট মডেল তৈরি করতে পারবেন। ইজ দ্যাট ক্লিয়ার? বুঝতে পারছি আপু, থ্যাংক ইউ। ওকে, ইউ আর ওয়েলকাম। তো আমরা অ্যাকচুয়ালি আমাদের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আর যদি কারো কোনো কোশ্চেন থেকে না থাকে আমরা আমাদের প্রোগ্রামটার ক্লোজিং রিমার্ক শুরু করতে পারি। হ্যাঁ, আমার মনে হয় ওকে, ইয়া বৃষ্টি, মেবি ইউ ক্যান গো আহেড। না, আমার মনে হয় আর সবাইকে শেষবার মতো একবার জিজ্ঞাসা করে নিতে চাচ্ছিলাম যে আপনারা কি সবাই কেগলে নোটবুকটা ইম্পোর্ট করতে পারবেন কি না, কারণ রান দেওয়া খুবই সহজ। আপনারা দেখেছেন শুধু পাশের ত্রিভুজটা একবার প্রেস করলে যে কেউ রান দিতে পারবেন পুরো কোড। আর আপনাদের দেখেছেন ডাটা সেটে আরো আপনাদের ট্রাই করার জন্য আরো কিছু ডাটা সেট অ্যাড করা আছে। আপনারা চাইলে সেগুলো একদম শেষের ইমেজের জায়গাটাতে চেঞ্জ করে আপনারা খুব ইজিলি কিন্তু আহ সেগুলো দেখতে পারেন। তোমার স্ক্রিনটা একটু অফ করো, আমি আমাকে শেষবারের মতন একবার I didn't realize that. Okay, sorry. না আমি একবার দেখিয়ে দিই, যদি কারো কোনো কোশ্চেন থাকে, যেহেতু এটার উপর অ্যাসাইনমেন্ট করতে হবে তাদের। পাশে এই যে এখানে নাম্বার যখন দেখা যাবে তখনই আপনারা বুঝতে পারবেন যে আপনার কোডটা ঠিকভাবে রান হয়েছে। হ্যাঁ, আর এভাবে প্রত্যেকটা কোড রান দিবেন। আর এখানে আপনাদের ডাটা সেটের ক্ষেত্রে আপনারা চাইলে আমি ডাটা সেট 3 নিয়ে কাজ করেছি, আপনারা ডাটা 2 একবার এই যে পাশে এখানে কপি করে সবচাইতে শেষে চলে যাবেন। আর সবগুলো অবশ্যই রান দিয়ে আসতে হবে। রান দিয়ে এসে শেষে যেটা কিনা শো করব, এই শেষের এই কেবল থেকে শুরু করে এই জায়গাটাকে আমরা এভাবে সিলেক্ট করে এই বন্ধনের মধ্যে আমরা আমাদের মানে এই উদ্ধৃতি চিহ্নের ভেতরে আমরা আমাদের এই ডাটা 2 এটাকে যদি আমরা কপি করে আমরা ঠিক এই জায়গাটায় পেস্ট করে দিই, তাহলেই কিন্তু আমাদের নতুন যে ডাটা সেটটা সেটা কিন্তু আমরা এখানে কল করতে পারি। এরপরে আমরা রান দিলে আমাদের এখানে যে ডাটা সেটটা আছে সেটার অরিজিনাল আর প্রেডিক্টেড যে সেগমেন্টেড ইমেজ সেটা চলে আসবে। এভাবে আপনারা ডাটা 1, তারপর এখানে আরেকটা আছে মাইক্রোসফট ফরেস্ট, আরেকটা আছে ডাটা 2, সবগুলোর জন্য আপনারা ট্রাই করতে পারেন। আর একাধিকবার যখন কিনা আপনারা রান দেবেন, অর্থাৎ বারবার আপনাদের পুরোটা যখন রান দেওয়া হয়ে যাবে, আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে প্রত্যেকবার আসলে নতুন নতুন করে অ্যান্সার আসছে, অর্থাৎ আপনাদের অ্যাকুরেসিটা অবশ্যই চেঞ্জ হয়ে যাবে। আমরা অন্য সবকিছু দিব না। আপনারা যখন আপনাদের অ্যাসাইনমেন্ট জমা দেবেন, আপনারা শুধুমাত্র আপনাদের এখান থেকে যে কোনো একটা ডেটা ট্রাই করে এই জায়গা এটা যখন আপনারা সেভ দেবেন, তখন এটার জেপিজি ফরম্যাটটা অবশ্যই আপনাদের আউটপুটে চলে আসবে। আপনারা যদি না পান, ভয় পাওয়ার কিছু নাই। এখানে রিফ্রেশ বাটনটা বারবার প্রেস করবেন, দেখবেন যে এখানে ঠিকভাবে রান হয়ে থাকলে বা এখানে ইমেজটা দেখা গেলে অবশ্যই সেটা আউটপুটে এসে আপনারা দেখতে পারবেন যে এখানে আউটপুটে সেটা আছে। আর সেটার পাশেই 3টা বিন্দু দেখতে পারবেন, ঠিক এমন। সেখানে আপনারা যখন কিনা প্রেস করবেন তখন সাথে সাথে আপনাদের ডাউনলোড একটা অপশন চলে আসবে আউটপুটের ক্ষেত্রে। হ্যাঁ, ডাউনলোড করে আপনারা সেই জেপিজি ফরম্যাটের ইমেজটা আপনারা ব্যবহার করতে পারবেন। আর আমাদের ক্ষেত্রে আপনারা আমাদের যেই আমরা গুগল ফাইলটা দিব সেই গুগল ফর্মে আপনারা সেটা অ্যাড করে দেবেন। এটা আপনাদের হোম টাস্কে থাকবে। হ্যাঁ, আপনারা যদি পুরোটা বুঝে থাকেন আমার মনে হয় অ্যাসাইনমেন্ট করতে কোনো সমস্যা হবে না। মাসমা চৌধুরী মিশা, আমরা এখন অনুষ্ঠান শেষ করতে পারি। ওকে ওকে, শিওর। আচ্ছা, আমাদের তাহলে আমরা আর্থ এন্ড জিওসায়েন্সিফাই 2024 এর সমাপ্তি ঘোষণা করছি। আর আপনাদের যা প্রশ্ন আপনারা চাইলে আমাদের সাথে ইমেলের মাধ্যমে কন্ট্যাক্ট করতে পারেন।
আশা করে আপনারা এই সম্পর্কিত আপডেট আমাদের ফেসবুক গ্রুপে পেয়ে যাবেন বা ফেসবুক পেজে যারা আছেন তারাও পেয়ে যাবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। সকলকে ধন্যবাদ। থ্যাংক ইউ, বাই।